সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই কি আছেন? একটু আনমিউট করেন, সবার সাথে একটু কথা বলি। আমার ওয়ালাইকুম সাউন্ড কি আসসালাম। শোনা যায়? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি জি, আপনার সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যায় তো, তাই তো? জি, আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে। আহ মোটামুটি পার্টিসিপেন্ট আশা করি চলে আসবে। উম আজকে যে টপিকটা নিয়ে আসলে কথা বলতেছি, আসলে টপিক নিয়ে কথা বলা শেষ করতে পারবো কিনা সেটাও আল্লাহ ভরসা, কারণ যে পরিমাণ লোডশেডিং চলতেছে বর্তমানে। আশা করি আল্লাহর কাছে দোয়া করতে যাতে টপিকটা শেষ করতে পারি। টপিকটা শেষ করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন। সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই টপিকের ইম্পর্টেন্সই যদি বলি আমাদের প্রিমিনারি ক্ষেত্রে বলে শেষ করতে পারবো না। কারণ আমাদের প্রিমিনারি পরীক্ষায় 2013 সাল থেকে যদি চিন্তা করি, না আমাদের তো আসলে পিএসসির আন্ডার থেকে যখন থেকে শুরু হয়েছে 2016 সাল থেকে। 2016 সাল থেকে বর্তমান 2026 সাল, 26 সালের রিসেন্ট পরীক্ষার গুলার যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের এমসিকিউ নিয়ে যদি অ্যানালাইজ করি, তাহলে আমি অ্যানালাইজ করছিলাম আর কি প্রশ্ন প্যাটার্ন পার্সেন্টেজ করার জন্য। প্রায় দেখি যে 62টা প্রশ্ন, অলমোস্ট 62 মানে 62টা প্রশ্ন এসে পড়েছে অলরেডি এই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। মানে এতটুকুই বলা যায় যে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা পিএসসি চাকরির পরীক্ষায় বা কিংবা মেডিকেল সেক্টরের চাকরি পরীক্ষায় কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে প্রশ্ন হয়নি এরকম একটা পরীক্ষা নাই। তো বুঝতেই পারতেছি আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো প্রতি বছরই এই কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে প্রশ্ন আসে। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে যদি আপনারা টোটালি ক্লিয়ার একটা ধারণা রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনায়াসে 3 থেকে 4 মার্ক কমন পাবেনই। এটা 100%, এটার কোনো মিস নাই কোনো। মানে এটা দিন গেলেও, মানে বলা হচ্ছে সমুদ্রে একদিকে চলে গেল বা টাইমে উল্টা পাশে চলে গেল, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। কারণ এটা থেকেই প্রশ্ন করার নিয়ম। আপনারা যদি আমাদের সিলেবাস দেখেন, বিপিএসসি সিলেবাস দেখেন, তো কার্ডিওভাস্কুলার সিস্টেম মোস্ট মানে 3 না 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার পর্যন্ত দিয়ে রাখে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এখান থেকে প্রশ্ন হবেই। আর এখান থেকে খুব কমন কিছু প্রশ্ন হয় যেটা না পারার কিছুই না। আর কি কি থেকে প্রশ্ন হতে পারে সেই বিষয়ে তো আজকে গাইডলাইন দিব। এর আগের বেচও আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াইছিলাম, তো ওখানেও আমি কিছু গাইডলাইন দিছিলাম। পরে পরে এরপরে রিসেন্টলি একটা পরীক্ষা আসছিল, পরীক্ষা আসার পর থেকে স্টুডেন্ট আমাকে নক করছিল যে ভাই আপনার পরীক্ষার বাইরে প্রশ্ন হয়নি। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। উম তবে বর্তমানে আপনারা কতজন পার্টিসিপেন্ট এইড হয়েছেন? আমি কি টপিকটা অনগোয়িং করব, কন্টিনিউ করব, নাকি আরেকটু অপেক্ষা করব সবার জন্য? আপনারা কি আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? 10 পর্যন্ত নয়টা বেটার হইতো। উম, আমরা এখন তো তাহলে 6 একটু বাজে, অপেক্ষা 10 করব। পর্যন্ত। আচ্ছা 6-10, আপনারাই বলেন। আচ্ছা তাহলে আমি বিষয় নিয়ে আসলে কথা বলি, হ্যাঁ? তাহলে একটু কথা বললে আমার জন্য সুবিধা হয়, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আশা করি। আচ্ছা, তো কার্ডিওভাস্কুলার এই সিস্টেম একটু, আচ্ছা দাঁড়াও, একটু ফ্যানটা রিসেন্টলি একটা পরীক্ষার কথা প্রশ্ন বলি। রিসেন্টলি আমাদের যে সামরিক ভূমি অফিস আর হচ্ছে আপনার ইবলিস সিনাতে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নটা আমি দেখেছিলাম। সেই প্রশ্নটাতে প্রায় কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে 5টা কোশ্চেন আসছিল অন এন এভারেজ। তো 5টা কোশ্চেন আসছিল, যে 5টা কোশ্চেন আসার ছিল সেই 5টা কোশ্চেন প্রশ্ন খুব কমন প্রশ্ন, মানে আপনার যদি এই বেসিক সম্পর্কে ধারণা থাকে এই টপিক থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন। আহ, বিশেষ করে ফিমেলদের যে জন্য যে প্রশ্নটা প্যাটার্নটা সেট করা হয়েছিল এটা কোয়াইট ইজি ছিল। বাট মেলদের জন্য যে প্রশ্নটা প্যাটার্নটা সেট করা ছিল এটা একটু হার্ড ছিল। যেহেতু মেল সংখ্যক কম, আমাদের কম্পিটিশন বেশি, সেক্ষেত্রে আমাদেরকে একটু ডিপলি পড়াশোনা করা দরকার, হ্যাঁ। শুধু এই সিস্টেমটাই না, আরো অনেক সিস্টেম নিয়ে। তবে আমার খুবই বড় অবজেকশন আজকে যে টপিকটা আছে, আজকে যে দুইটা টপিক রাখা হয়েছে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর একটা সাথে হচ্ছে নার্ভাস সিস্টেম। আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে যদি আমরা লেকচার স্টার্ট করি বা প্রপারলি লেকচার দিতে চাই, আশা করি 5 দিনও কমপ্লিট করা সম্ভব হবে না। কারণ এই টপিক গুলো ধরে ধরে পড়তে হয়।
তবে আমি চেষ্টা করবো, যেহেতু আপনাদের প্রিলিমিনারি ব্যাচ, একাডেমিক ব্যাচ না, আপনাদের অবশ্যই এই বিষয় সম্পর্কে প্রিলি কিছু নলেজ আছে। আপনার নলেজটা জাস্ট একটু বুস্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখি আমার সাথে বুস্ট হয় কিনা। আমরা যখন, আমি আমার অনেস্টলি এক্সপিরিয়েন্স থেকে বলছি, একাডেমিক সেশন তো করছি। যখন আমরা পোস্ট বেসিক ছিলাম আমি ফৌজদারহাটে, তখন এই টপিকের উপরে বিশ্বাস করবেন না, আমাদের প্রায় 13টা লেকচার দেওয়া হয়েছে। 13টা স্পেসিফিক ভাবে। আবার যখন অন্য কোনো টপিক করানো হতো, আবার সেই টপিক থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্যাক করানো হতো আমাদের। এইভাবে জিনিসগুলোকে আসলে ধরে ধরে পড়ানো হতো। তবে আমার সাজেশন থাকবে, সবারই সাজেশন থাকবে, আপনারা হয়তো অনেকেই পোস্ট বেসিক করে ফেলেছেন বা পোস্ট বেসিক করতে চাচ্ছেন। তবে আমি বলবো যে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করবেন বলতে অপেক্ষার আশাটা এত দীর্ঘায়িত করবেন না। যে তবে মাথায় যেন চিন্তা থাকে যে আমাদের একটু কষ্ট হলেও যাতে আমরা সরকারি ভাবে করতে পারি। সরকারিতে পোস্ট বেসিক খুবই প্যারাময়, খুবই কষ্টদায়ক, কিন্তু মজার। বা এট দ্য লাস্ট যদি বলে, এট দ্য ইন, সরি দুঃখিত, আমার এখানে তো ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে, কখন ইলেকট্রিসিটি চলে যায়, একটু ওয়েট, আমি ইয়াটা অন করে রাখি, ডাটা অন করে রাখি। ঢাকার মধ্যে আছেন অবশ্যই, মনে হয় টের পাচ্ছেন। যেই টপিক আসলে যারা আমরা আছি, মানে চাকরি প্রার্থী আছি, যারা পোস্ট বেসিক করতে চাচ্ছি বা পোস্ট বেসিক করবো সামনে চিন্তা ভাবনা করতেছি, যেহেতু সার্কুলার আসতেছে, যেহেতু সার্কুলার পরীক্ষা খুব সম্ভব মে মাসে হওয়ার কথা, সেক্ষেত্রে আমি বলবো একটু রুয়েশ হয়ে করেন। কারণ আমাদের ফিউচারে নার্সিং নিয়ে আসলে অনেক হিউজ প্ল্যান আছে আমাদের, যদিও জানি যে আমাদের সেক্টরটা আনডেভেলপমেন্ট অবস্থায় আছে, আমাদের কোনো কেরিয়ার পাথ নাই, অর্গানোগ্রাম নাই। কিন্তু এতটুকুই বলবো যে আজকে নাই, তা আগামী 10 বছর পর হবে না এমনটাও তো না। যখন হবে তখন কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্স বেয়ার করবে, তখন কিন্তু আমাদের ওই ধরা বাঁধা নিয়ম কিংবা মুখস্থ করে পড়াশোনার কিন্তু হবে না, তখন কিন্তু নলেজ দিয়ে খেলতে হবে। হ্যাঁ, নলেজ দিয়ে কম্পিটিশন দিয়ে যেতে হবে। তো বিষয়গুলোকে নিয়ে একটু ভাববেন আপনারা। যারা অলরেডি করে ফেলেছি তাদেরকে কংগ্রাচুলেশন। চেষ্টা করবেন যাতে করে এমপিএসটা সরকারি থেকে করার জন্য, মানে যে কোনো একটা স্টেজ আপনি সরকারি থেকে করবেন, তাহলে আপনি এই থিম বা এই জিনিসগুলোকে খুব ইজিলি করতে পারবেন, মানে অ্যানালাইজ করতে পারবেন যে জিনিসগুলো আসলে কি। হ্যাঁ। আহ, আচ্ছা, তাইলে আমি কি শুরু করতে পারি? জি ভাইয়া, শুরু করেন। শুরু আচ্ছা, করেন। শুরু করি। যেহেতু আমার এখানে খুবই ঝড়ো আবহাওয়া চলতেছে, কারেন্ট চলে গেলে একটু হয়তো সাউন্ডে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা শুরু করি। আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে যদি আমরা দুইটাকে আলাদা করি, একটা হচ্ছে কার্ডিও আসবে, একটা হচ্ছে ভাস্কুলার আসবে। কার্ডিও যদি শব্দের অর্থ জানতে চাই, তাহলে সবাই আমরা জানি কার্ডিও মানে হার্ট। কার্ডিও মানে হার্ট, এটা একমার্ক কমন প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। যদি প্রশ্ন খুব ইজি করতে চায়, তাহলে কার্ডিও মানে হার্ট এই রিলেটেড একটা প্রশ্ন থাকবে আপনাদের। তো কার্ডিও মানে হার্ট, এই জিনিসটা মনে রাখবেন। জানি আপনারা জানেন, তারপরে মনে করাই দিচ্ছি, কার্ডিও মানে হার্ট। আচ্ছা, কার্ডিও মানে হার্ট। হার্ট কি? হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান। এটা কি দিয়ে তৈরি? হলো মাস্কুলার মাসেল দিয়ে তৈরি। হলো মাস্কুলার মাসেল দিয়ে তৈরি। হার্ট কি? একটা পাম্পিং অর্গান। মাথা রাখবেন, হার্ট কি হচ্ছে একটা পাম্পিং অর্গান। এটা কি দিয়ে তৈরি? হলো মাস্কুলার মাসেল দিয়ে তৈরি। আচ্ছা, হার্ট কি করে ব্লাডটাকে পাম্প করে। একটা এভারেজ হার্টের ওয়েট কত থাকে? যদি এভারেজ হার্টের ওয়েট থাকে, এভারেজ যদি কথা চিন্তা করি, তাহলে এটা হয় 260 থেকে 340 বা 350 পর্যন্ত। যদি আমরা স্পেসিফিক ভাবে চিন্তা করি, মেল কিংবা ফিমেলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে মেলদের একটু বেশি থাকে। এটা আপনার চিন্তা করা হয় 280 থেকে 350 পর্যন্ত বা 340 পর্যন্ত। আর ফিমেলদের চিন্তা করা হয় থাকে 230 থেকে গ্রাম থেকে 280 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 230 গ্রাম থেকে 280 গ্রাম। আর যদি পুরুষদের কথা চিন্তা করা হয় থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে বলা হয় 280 গ্রাম থেকে 340 কিংবা 350 গ্রাম পর্যন্ত এটাকে ধরা হয়। তাহলে আমরা প্রশ্ন কি আসলাম? কার্ডিও মানে হার্ট। কার্ডিও কি করে? হার্ট কি করে? হলো মাস্কুলার মাসেল দিয়ে তৈরি। হার্ট হচ্ছে পাম্পিং অর্গান। এই প্রশ্নটা, হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান। পাম্প করে কেন? এটা দিয়ে পাম্প করা হয়। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেলস পরে আলোচনা করব। আরেকটা যে সিস্টেম আছে সেটা হচ্ছে কি? ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার বলতে আমরা কি বুঝি? ভাস্কুলারের সাথে আমরা যদি রিলেটেড কথা বলতে চাই, তাহলে ভাস্কুলার প্রথম কথায় আসবে
ব্লাড ভেসেলস। আচ্ছা, ভাস্কুলারকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে প্রথমে ডিফাইন করতে হবে আমাকে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে কি হবে? আর্টারি আর ভেইন, আর্টারি ভেইন অ্যান্ড ক্যাপিলারি, আর্টারি ভেইন আর ক্যাপিলারি। আপনাকে মনে রাখতে হবে কোনটা আর্টারি কোনটা ভেইন, কোনটা আর্টারি কোনটা ভেইন কোনটা ক্যাপিলারি। আচ্ছা, প্রশ্ন আসে এখন, বা আর্টারি আর ভেইনের মধ্যে খুব বেশি আমাদেরকে আমরা কি ফেলি? গুলাই ফেলি। কোনটা শিরা কোনটা ধমনী, এই জিনিসটা আপনাকে বলবো না, এই জিনিসটা আমি নিজেও পরীক্ষার খাতায় ভুল করে আসি বারবার, যে আর্টারির কাজ কি ভেইনের কাজ কি। পরীক্ষার হল সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন যেখানে আপনি ভুল করবেন, আপনি ওই সিচুয়েশনে আপনার জানা প্রশ্ন আপনি ভুল জায়গায় আসবেন। তো এই জিনিসগুলো থেকে আপনাকে যদি একদম কনসেন্ট্রেট রাখতে হয় তাহলে একটা টেকনিক খাটবেন। হার্ট থেকে গোটা বডিতে ব্লাড নিয়ে যায় কে? আর্টারি। আর গোটা বডি থেকে ব্লাড নিয়ে আসা হার্টে রাখে কে? ভেইন। কথা অর্থাৎ কি, হার্ট থেকে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করে কে? আর্টারি। আর পুরো বডি থেকে ব্লাড নিয়ে আসে হার্টে আনে কে? সেটা হচ্ছে ভেইন। আচ্ছা, এইখানে দুটো এক্সেপশনাল আছে, একটা হচ্ছে পালমোনারি আর্টারি, একটা হচ্ছে পালমোনারি ভেইন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা নিয়ে প্রশ্ন আসে। পালমোনারি ভেইন কোন টাইপের ব্লাড সাপ্লাই দেয়, কোন টাইপের ব্লাড ক্যারি করে, প্রশ্ন আসে। হ্যাঁ, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাড দিয়ে দেখা যাচ্ছে যে ওখানে পালমোনারি আর্টারি কিংবা পালমোনারি ভেইন দেয়। তো পালমোনারি আর্টারি কাজটা টোটালি ডিফারেন্ট। আমরা আর্টারি কাজ মানে কি জানি? আর্টারির কাজ হচ্ছে অক্সিজেন রিচ ব্লাড সাপ্লাই করা, কিন্তু পালমোনারি আর্টারির কাজ কি হবে? ডিঅক্সিজেনেটেড রিচ ব্লাড সাপ্লাই করা, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রিলেটেড রিচ ব্লাড সাপ্লাই করা। আর পালমোনারি ভেইনের কাজ, পালমোনারি ভেইন দিয়ে যখন প্রশ্ন আসবে তখন পালমোনারি ভেইনের ফাংশন কি? অক্সিজেন রিড ব্লাড সাপ্লাই দেওয়া, অক্সিজেন রিড ব্লাড সাপ্লাই। অর্থাৎ এখানে যে ফাংশনটা আছে আর্টারি কিংবা ভেইনের ফাংশনটা আছে, এটা টোটালি অপোজিট যাবে। অর্থাৎ যে কোনো শব্দের সাথে যদি পালমোনারি শব্দটা যদি যুক্ত হয়, ভেইনাস সিস্টেমের সাথে যদি পালমোনারি সিস্টেমটা যুক্ত হয়, এটার ফাংশন কি হবে? টোটালি অপোজিটে চলে যাবে। আচ্ছা, ক্যাপিলারিসে কি হয়? ক্যাপিলারিস হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের একটা এন্ড পয়েন্ট যেটার মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করতে পারি জিনিসগুলোকে। হ্যাঁ, এমন টোটাল একটা এন্ড পয়েন্টে যে ব্লাড সাপ্লাই সার্কুলেশন আছে সেটা হচ্ছে আমরা ক্যাপিলারিস এর মাধ্যমে করে থাকি। এটার অন্যতম ফাংশন হচ্ছে আপনার কি হয়? এটা এক্সচেঞ্জেস এর কাজে লাগে। হ্যাঁ, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা মানে ডিফাইন করলে বুঝতে পারবো তো না, কার্ডিও মানে কি আসতেছে, ভাস্কুলার মানে কি আসতেছে। এখন দুইটাকে যদি আমরা আমার এক সিস্টেম করি। আপনার ভিডিওটা হচ্ছে স্টাক হয়ে আছে, মানে হচ্ছে আমরা দা হ্যাঁ হ্যাঁ, আমি কার্ডিওভাস্কুলার স্লাইডটা স্ট্যাকে রাখছি, আমি স্লাইডটা স্ট্যাকে রাখছি, এখন ইমেজে যাইনি। আমি ইমেজেই যাইনি, আমি ইমেজটাকেই নিয়ে আমি ডিফাইন করার চেষ্টা করতেছি, আমি এখন ইমেজে যাইনি। আমি স্লাইড চেঞ্জ করিনি, স্লাইড চেঞ্জ করব। হুম, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে এই জিনিসটা টপিকটা আপনাকে দিয়ে দিলাম, কারণ ফিউচারে আপনাকে প্রি নলেজ থাকলে আপনাকে আমাকে স্লাইড পড়াইতে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আগে পড়ে রাখলাম, কারণ ভাস্কুলার সিস্টেম তো এখন আমার টপিকের মধ্যে নাই। ভাস্কুলার সিস্টেম হয়তো আমি নিলেও নিতে পারি বা অন্য কেউ নিলে নিতে পারে, তাহলে ভাস্কুলার সিস্টেম যদি আপনার জানা থাকে তাহলে টপিকটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে কার্ডিওভাস্কুলার কি? হার্ট যে ব্লাড ভেসেল গুলোর মাধ্যমে পুরো বডিতে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে আর যে প্রসেসের মাধ্যমে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই প্রসেসকে আমরা কি বলছি? যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব বারবারে আসে বিভিন্ন চাকরি পরীক্ষায়। আপনারা যদি এনজিওতে পরীক্ষা দেন বা এমএসএফ এ পরীক্ষা দেন, এখানে একটা আহ, বারবারই প্রশ্ন আসে যে দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ এ ক্লোজ সিস্টেম, হোয়াই ইটস এ ক্লোজ সিস্টেম, হোয়াই নট ইট ইজ এ ওপেন সিস্টেম। এটা কি প্রশ্ন উত্তর আমাকে দিতে পারবে? কার্ডিওভাস্কুলার সিস্টেম হোয়াই ইটস এ ক্লোজ সিস্টেম? এইটা হলো হার্ট থেকে ব্লাড নিয়ে আবার হার্টেই পৌঁছায়, এটা অন্য কোনো যে মানে লিকেজ টিকেজ হয় না, এই জন্য ক্লোজ আর কি। হার্ট থেকে ব্লাড না, জিনিসটা একটু মডিফাই করতে হবে আপনাকে। ক্লোজ সিস্টেম হচ্ছে কোনো একটা ক্যারিয়ার সিস্টেম মাধ্যমে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করবে। যেমন কার্ডিও, যদি আমরা আমরা কিন্তু সিস্টেমটাকে কার্ডিও সিস্টেম বলতে পারতাম, দা কার্ডিও সিস্টেম বলতাম। যেমন আমরা নার্ভাস সিস্টেম আছে, আমরা নার্ভাস সিস্টেম বলতেছি, কিন্তু এখানে একটু প্রশ্ন আছে যে আমরা সিস্টেমকে কি বলছি? কার্ডিওভাস্কুলার সিস্টেম। অর্থাৎ হার্ট পাম্প করতেছে ঠিকই ঠিকই, কিন্তু ব্লাডটা সাপ্লাই করতেছে কিসের মাধ্যমে? ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ কোন রকম আর্টারি অথবা কোনো ভেইনের মাধ্যমে পুরো বডিতে ব্লাডটাকে সাপ্লাই করতেছে, দ্যাটস ইজ এ ক্লোজ সিস্টেম। অর্থাৎ হার্ট পুরো একবার পাম্প করার মাধ্যমে আর্টারির মধ্যে পুরো অক্সিজেন রিচ ব্লাড দিচ্ছে, আবার আবার কি করতেছে? পাম্প করার সময় কি করতেছে? যে কার্বন ডাই অক্সাইড রিলেটেড ব্লাড আবার হার্টে আসতেছে। দিস ইজ দ্য ক্লোজ সিস্টেম। অর্থাৎ হার্টটা শুধু ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে সীমাবদ্ধ। আর এটা যদি ওপেন সিস্টেম হতো তাহলে ওপেন সিস্টেম মানে হতো হার্ট পাম্প করতো। যেমন আমরা ক্লোজ সিস্টেমটা দেখে যাই, আমরা অ্যাটলিস্ট হিউম্যান অ্যালাইভ যারা আছে, যেটা করে মানুষ কিংবা ওই যে আমরা যদি বার্ডস এর কথা চিন্তা করি, এই সিস্টেমটা আমাদের দুইটার মধ্যে থাকে।
একটা হচ্ছে মানুষের মাধ্যমে থাকে, বার্ড সিস্টেমের মধ্যে থাকে, এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। কিন্তু যদি আমরা ইনসেক্টস এর কথা চিন্তা করি, যদি আমরা ঘাস ফড়িং এর কথা চিন্তা করি, এদের হার্টের সিস্টেমটা আরেকটু, এটা সিস্টেম একটু ডিফারেন্ট। এটাকে ওপেন সিস্টেমে এরা ব্লাড সার্কুলেশন দেয়। ওপেন সিস্টেমটা কি রকম আপনারা একটু বলি। এটা হচ্ছে হার্টটাকে একটা ভাস্কুলার মাধ্যমে ব্লাডটা নিয়ে যেয়ে সেলের মধ্যে ছেড়ে দেয়। জাস্ট লাইক এই কথাটা যদি একটু আমরা ইজিলি ভাবে চিন্তা করি, সেটা হচ্ছে কি, আমরা যারা জমিতে পানি দেই, পানিটা দেওয়ার সময় একটা কি করি, প্রথমে পানিতে একটা সেচের ব্যবস্থা করি, সেচের মাধ্যমে দিয়ে জমিতে পানিটাকে উন্মুক্ত করে দিই। উন্মুক্ত করে দেওয়াটা হচ্ছে ওপেন সিস্টেম। অর্থাৎ হার্ট থেকে আগে ব্লাডটা ক্যারি করবে, ক্যারি করার পরে পুরো বডিতে ব্লাডটাকে ওপেন করে দিবে। তখন কি সিস্টেমটা হবে, তখন সেটা হচ্ছে ওপেন সিস্টেম। হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে এটা ওপেন থাকে না। সেটা কি হয়, আর্টারি কিংবা ভেনের মাধ্যমে এই পুরো বডিতে ব্লাড সাপ্লাই প্রসেসটা কমপ্লিট হয়ে থাকে। এই কারণে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ এ ক্লোজ সিস্টেম। আচ্ছা, বুঝতে পারছেন? mau khảo mau khảo আচ্ছা, তাহলে একটু নেক্সট টপিকে আগাই। আচ্ছা, অ্যানাটমি অফ দ্য হার্ট। আচ্ছা, অ্যানাটমি অফ দ্য হার্টের কথা যদি চিন্তা করি, আমাদের হার্ট কোথায় থাকে? আমরা যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা মোটামুটি যদি আপনাকে প্রশ্ন কঠিন করতে চাই তাহলে কঠিন আসবে। আমরা এই সারফেসটাকে তো আমরা চিনি, এটার নাম কি? স্টারনাম। হ্যাঁ, এটাকে চিনি না? এটাকে স্টারনাম। আমাদের এই পাশে কি থাকে? একটা লাংস থাকে, এই পাশে একটা লাংস থাকে, থাকে তো নাকি? আমাদের এখন যদি প্রশ্ন আসে, এটা যদি আমরা স্টারনাম ধরে রাখি, এই যে সাইডটার নাম হচ্ছে, এটা হচ্ছে এন্টিরিয়র সাইড। এর অপোজিট যে সাইড আছে, এর পিছনে যে সাইডটা আছে, এই পিছনের সাইডটা কি হবে? এর পিছনের সাইডটা হবে পোস্টেরিয়র সাইড। আচ্ছা, এই যে ভার্টিবা আছে না, এটার নাম হচ্ছে ভার্টিবা। হ্যাঁ, এটার নাম হচ্ছে ভার্টিবা। এই ভার্টিবা সামনের দিকে থাকতে হচ্ছে এন্টিরিয়র সাইড, পিছনের দিকে থাকলে হচ্ছে পোস্টেরিয়র সাইড। আচ্ছা, এখন প্রশ্ন আছে যে আমরা কি করব? হার্ট কি স্টেনামের মাঝ বরাবর থাকবে? স্টেনামের মাঝ বরাবর থাকবে, মিডে স্টেনামে থাকবে। হার্ট কি থাকবে? পস্টেরিয়র সাইডে থাকবে। স্টেনামে কোন সাইডে থাকবে? পস্টেরিয়র সাইডে থাকবে। কোথায় থাকবে? দুই লাংসের মাঝখানে থাকবে, অর্থাৎ মিড পয়েন্ট বিটুইন টু লাং। অর্থাৎ এই দুইটা লাংসের মাঝখানে কোথায় থাকবে? হার্টের অবস্থান থাকবে। আর কি থাকবে? এই যে ভার্টিবাল যে কলামটা আছে, আমাদের যে ভার্টিবাল কলামটা, এটাকে যেটা আমরা ভার্টিবাল কলাম বলতেছি, এই ভার্টিকুলার কলামের এন্টিরিয়র সাইডে থাকবে, অর্থাৎ সামনের দিকে থাকবে। অর্থাৎ কি হবে? স্টেনামের পিছনে থাকবে, দুই লাংসের মাঝখানে থাকবে, ভার্টিবার সামনের দিকে থাকবে। এটা হচ্ছে হার্টের অ্যানাটমিক্যাল পজিশন। বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন আমাকে আরেকবার বলতে পারেন, আমি আরেকবার বুঝাতে পারবো। আপনারা বলবেন, যেখানে আটকে যাবেন, যেখানে বুঝবেন না আমাকে বলবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারলে আমার আমার জন্য ভালো হবে। আমি চাইলে স্কিপ করেই যেতে পারি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, স্যার, শোনা বুঝতে যাচ্ছে। পারছি। আচ্ছা, যদি বুঝতে না পারেন, কথা টপিকে আলাদা মনে হচ্ছে, যা কনফিউশন মনে হচ্ছে, জাস্ট আস্ক দা কোশ্চেন, আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার আমি বললে প্রশ্নের উত্তর ভালো দেওয়ার জন্য হবে। বসে আছি। জি জি, বুঝি নেই। বলতেছি আর একবার বললে ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা স্টার নাম তো চিনি, এই যে সারফেসটার নাম আছে, এটার নাম হচ্ছে স্টার নাম। আমরা সামনের দিকে যদি প্রশ্ন করি, সেটা প্রশ্ন বলি, তাহলে অ্যানাটমিক সাইড হচ্ছে অ্যান্টিরিয়র সাইড। পিছনের দিকে যদি প্রশ্ন করি বা পিছনের দিকে যদি কোনো অবস্থানকে ইন্ডিকেট করতে চাই, সেটা কি হচ্ছে? পোস্টেরিয়র সাইড। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখেন। আমাদের ভার্টিবাল কলাম, এই যে ভার্টিবাল কলাম আছে, এটা হচ্ছে ভার্টিবাল কলাম। আচ্ছা, আমরা জানি কি হার্ট কোথায় থাকে? মিডে স্টেনামে থাকে। আচ্ছা, মিডে স্টেনাম কোথায়? মিডে স্টেনাম এই মাঝ বরাবর, স্টেনামের মাঝ বরাবর মিডে স্টেনাম বলা হয়, এই মাঝ বরাবর বলা হয় মিডে স্টেনাম। আচ্ছা, আমরা হার্ট কি থাকে? আমাদের দুই লাংসের মাঝখানে থাকে, থাকে তো নাকি? দুই লাংসের মাঝখানে তো হার্ট থাকে। এখানে একটা লাংস থাকে, এখানে একটা লাংস থাকে, তাই তো? এই দুই লাংসের মাঝখানে তো হার্টের অবস্থান থাকে। আচ্ছা, হার্টের কি থাকে? যেহেতু এটা সামনের দিক, এটা সামনের দিক পাচ্ছি না, যেহেতু এটা সামনের দিক, এর পিছনের দিকে থাকতেছে হার্ট। হার্টটা তো এর পিছনে আছে, স্টেনামের পিছনে আছে না, এর অপোজিটে আছে না। এর অপোজিটের মানে হচ্ছে স্টেনামের অপোজিটে কি থাকবে? হার্ট থাকবে। স্টেনামের অপোজিটে থাকবে হার্ট থাকবে, অর্থাৎ পোস্টেরিয়র সাইড অফ স্টেনাম দা হার্টের লোকেশন থাকবে। আচ্ছা, ভার্টিবাল কলামের কোন পজিশনে থাকবে? ভার্টিবাল কলামে হার্ট থাকবে সামনের দিকে। যদি প্রশ্ন হয় স্টেনামের কোন সাইডে হার্ট অবস্থান করে, তাহলে বলতে হবে পোস্টেরিয়র সাইড।
লাংসের কোন অবস্থানে থাকে, কোন পজিশনে থাকে, তাহলে বলতে হবে মিড পয়েন্ট অফ দ্য লাংস, অর্থাৎ দুই লাংসের মাঝখানে থাকে। আচ্ছা, ভার্টিবাল কলামের কোন পজিশনে থাকে? ভার্টিবাল কলামের এন্টিরিয়র সাইড অফ ভার্টিবাল কলাম, অর্থাৎ সামনের দিকে থাকবে। কথা হচ্ছে ইয়া থাকবে, হার্ট থাকবে সামনের দিকে, হার্ট থাকবে ভার্টিবাল কলামের সামনের দিকে, হার্ট থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমরা হার্টের কাভারিং এর নাম কি বলেন তো? যদি হার্টের কাভারিং এর নাম কথা বলতে চাই, তাহলে হার্টের কাভারিং এর নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। আচ্ছা, পেরিকার্ডিয়ামের কাজ কি? কে বলতে হার্টকে পারবে? মানে আবৃত করে রাখে। প্রোটেক্ট করা আর কি, প্রোটেক্ট পেরিকার্ডিয়ামে করা আচ্ছা, হার্টকে প্রোটেক্ট করা আর কি। হার্টকে প্রোটেকশন দেওয়া, হার্টকে কোন রকম ইনজুরিজ থেকে কি করা? সেভ করা। কাভারিং অফ দ্য হার্ট কি? পেরিকার্ডিয়াম। কাভারিং অফ দ্য হার্ট কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কাজ কি হচ্ছে? পেরিকার্ডিয়ামের কাজ হচ্ছে হার্টটাকে প্রোটেকশন দেওয়া। প্রোটেকশন কি দোকা? যেটা হচ্ছে এক্সটার্নাল যে ইনজুরিজ গুলো আছে, এই ইনজুরিজ যাতে সরাসরি হার্টের মধ্যে ইফেক্ট না করে, এই জিনিসটাকে প্রোটেকশন দেওয়ার কাজ হচ্ছে পেরিকার্ডিয়ামের কাজ। তো আমাদের প্রশ্ন বারবারই আসে যে দা কাভারিং অফ দ্য হার্ট, পেরিকার্ডিয়াম। আচ্ছা, পেরিকার্ডিয়ামের আবার দুইটা সারফেস আছে। হ্যাঁ, কি? আচ্ছা, পেরিকার্ডিয়ামের আবার দুইটা সারফেস আছে, একটা হচ্ছে পেরিটাল পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম। পেরিটাল পেরিকার্ডিয়াম আর ভিসারাল পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা ফ্লুইড থাকে। হ্যাঁ, ফ্লুইডের মাঝখানে এই দুইটা ডিভাইড থাকে, অর্থাৎ পেরিটাল পেরিকার্ডিয়াম, ভিসারাল পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের এটা পার্ট, পেরিকার্ডিয়ামের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পেরিটাল পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম। এই দুইটার মাঝখানে একটা ফ্লুইড থাকে, এটার নাম হচ্ছে সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইডের কাজ কি, কে বলতে পারবেন? ঘর্ষণ প্রতিরোধ করা আর কি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটাকে কাজ হচ্ছে, এটার ফ্রিকশনটা যেটা আছে, হার্ট তো আমরা পাম্প করি, হ্যাঁ, পাম্প করার কারণে এটা তো ফ্রিকশন হয়। এটা অনেক সময় হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, লুব হিসেবে কাজ করে। আমরা তো হার্টটাকে পাম্প করি, পাম্প করার সময় যদি এই লুব্রিকেন্টটা যদি না থাকে, তাহলে কি হবে? এটা কাভারিং এর সাথে কি হবে? ঘর্ষণ হবে, ফ্রিকশন হবে। ফ্রিকশন হয় কি হবে? হার্টটা ইনজুরিস হবে। এই যাতে ইনজুরিস ফ্রিকশনটাকে প্রিভেন্ট করার জন্য এখানে একটা ফ্লুইড দেওয়া হয়। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ আমাদেরকে পদ্ধতি যত রকম ভাইটাল অর্গান দিয়েছেন, তার একটা কাভারিং দিয়েছেন, কাভারিং এর সাথে একটা ফ্লুইড আছে। ফ্লুইডের আরেকটা কাজ কি? ফ্লুইড যদি কোনো কিছুর সার্ফেসের মাঝখানে থাকে, তাহলে সরাসরি কিন্তু আপনি কোনো ইনজুরিসের যে ইম্প্যাক্ট এটা পাবেন না। এটা কি হবে? এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আপনি 10 স্কেল 10 PS এর যদি কোনো আঘাত করেন কোথাও, যদি এর নিচে পানি থাকে, পানি থাকলে কি করবে? পানির যে অ্যাটমস গুলো আছে, অ্যাটমস গুলো কি করবে? এই যে ফোর্সটাকে ইকুয়ালি ডিভাইড করে দিবে, অর্থাৎ এক সার্ফেসে না রেখে এটা পুরো সার্ফেসটাকে আলাদা আলাদা করে ইম্প্যাক্ট করবে। এটার কাজ হচ্ছে পেরিকার্ডিয়াম, এই ফ্লুইডের কাজ হচ্ছে এই কারণে। আচ্ছা, এই ফ্লুইডের মধ্যে যদি কোনোদিন ইনফেকশন হয়, কাভারিং এ যদি ইনফেকশন হয়, এর নাম কি হবে? যদি পেরিকার্ডিয়ামের মধ্যে যদি ইনফ্লামেশন পেরিকার্ডাইটিস। হয়, তখন এটা কি বলা হবে? এর পেরিকার্ডাইটিস। নাম হবে পেরিকার্ডাইটিস। কখনই ভোলা যাবে না, পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস এটা কিন্তু বারবার আসে, যে পেরিকার্ডাইটিসের যখন পেরিকার্ডিয়ামে যখন ইনফ্লামেশন হবে, এর নাম কি হবে? পেরিকার্ডাইটিস। এটা ভুল করা যাবে না। পেরিকার্ডাইটিস হইলে কি কি হতে পারে, এই ইনফরমেশন আমরা নেক্সট স্লাইডে পড়বো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা কাভারিং এ গেছি, এখন আমরা হার্টের লেয়ারের কথা বলি। আমাদের হার্টের লেয়ার কয়টা? আমাদের হার্টের লেয়ার হচ্ছে তিনটা: তিনটা। ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড এন্ডোকার্ডিয়াম। ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এই তিনটার মধ্যে যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আইটিস যুক্ত হবে, অর্থাৎ ইপিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং এন্ডোকার্ডাইটিস। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইপিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, যদি এই তিনটার মধ্যে কোনো ধরনের ইনফ্লামেশন হয় বা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, তখন এটার সাথে আইটিস যুক্ত হবে। এটার সাথে কি হবে? আইটিস যুক্ত হবে। আচ্ছা, অর্থাৎ ইপিকার্ডিয়াম হচ্ছে সব থেকে, এপিকার্ডিয়ামের যদি কথা চিন্তা করি, আমরা একটু ইমেজটা শো করি। আচ্ছা, আমরা একটু ইয়া করি। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম হচ্ছে একদম ভিতরের লেয়ার, একদম ইনার লেয়ার যেটা আছে, সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। মাঝখানে যে হার্টের যে লেয়ারটা আছে, এটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং শুরুর দিকে যেটা লেয়ার আছে, একদম প্রথমের দিকে যেটা লেয়ার আছে, ইপিকার্ডিয়াম।
আচ্ছা, এই তিনটার মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কন্ডিশনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে স্পেসিফিক অনুযায়ী আইটিএস যুক্ত করে দিবেন। এটার রিলেটেড প্রশ্ন হয়, এটা নিয়ে বারবার প্রশ্ন হয়। যদি ইপিকার্ডাইটিস নিয়ে প্রশ্ন হয়, যদি ইপিকার্ডিয়াম নিয়ে প্রশ্ন হয়, ইনফ্লামেশন অফ ইপিকার্ডিয়াম, তখন হবে ইপিকার্ডাইটিস। ইনফ্লামেশন অফ মায়োকার্ডিয়াম, মায়োকার্ডাইটিস। ইনফ্লামেশন অফ এন্ডোকার্ডিয়াম, তাহলে কি হবে? এন্ডোকার্ডাইটিস। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা খুব সিম্পল হলো, পরীক্ষার খাতায় আমরা এটাই ভুল করে আসি। হ্যাঁ, পরীক্ষার খাতায় আমরা খুব এই জিনিসগুলো হয়তো এখন মনে পড়ে, কিন্তু পরীক্ষার খাতায় গেলে দেখা যাচ্ছে যে এর রিলেটেড কিছু একটা দিয়ে আমরা এটাকে গুলাই ফেলি। এই জিনিসগুলো ভুল করা যাবে না। ইনফ্লামেশন শব্দের সাথে আমাদেরকে আইটিস যুক্ত করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, চেম্বারস অফ হার্ট। আচ্ছা, এই প্রশ্নের দিকে একটু ইমেজটা একটু খেয়াল করে দেখবেন। সবার ফোনে এই ইমেজটা দেখা যাচ্ছে তো, তাই না? আপনারা সবাই ইমেজ দেখতে পাচ্ছেন তো? জি, জি দেখা ভাইয়া, যাচ্ছে। ইমেল আচ্ছা, যতটুকু পড়াইছি এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, থ্যাংক ইউ। আচ্ছা, যে ইমেজটা আপনাদেরকে শো করছি, এই ইমেজটা আপনারা, আমার অন রিকোয়েস্ট থাকবে যে ক্লাস শেষ করে এই ইমেজটা 10 মিনিটের জন্য হলো কিংবা 5 মিনিটের জন্য হলো একটু দেখবেন। কারণ এই 5 মিনিট 10 মিনিট যদি আপনি প্রত্যেকটা পার্ট যদি একবার করে পড়েন, আপনার হার্টের যে এক্সটার্নাল যে অ্যানাটমিক্যাল গুলো স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো আপনার মাথায় একদম গেঁথে যাবে। আর একবার যদি আপনি স্ট্রাকচার গুলো আপনি মাথায় গেঁথে নিতে পারেন, ইউ আর দ্য বস। আপনি বস হয়ে যাবেন অ্যানাটমি, হার্টের অ্যানাটমিতে আপনি বস হয়ে যাবেন। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আমরা যে কোনো ধরনের প্রশ্ন করলে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখান থেকে এই অ্যানাটমি থেকে একটা সব থেকে বড় প্রশ্ন হয়, যেটা 2000 আমরা 24-এ যখন পরীক্ষা দিয়েছি, 23-এ যখন পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু একটা প্রশ্ন হয়েছিল যে লংগেস্ট আর্টারি অফ দ্য হার্ট, লংগেস্ট আর্টারি অফ দ্য বডি। কেউ বলতে পারবেন আমাদের লংগেস্ট আর্টারি অফ দ্য বডি কোনটা? ওটা এওরটা। ওটা ওটা এটা ভুল করা যাবে না। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যদি প্রশ্ন হয়, আপনাদের টাইমে যদি প্রশ্ন হয়, মনে রাখেন এক মার্ক কমন এখান থেকে। দ্য লংগেস্ট আর্টারি অফ দ্য হিউম্যান বডি এওটা, দ্য লংগেস্ট আর্টারি অফ দ্য হিউম্যান বডি এওটা, দ্য লংগেস্ট আর্টারি অফ দ্য হিউম্যান বডি এওটা। এই জিনিস থেকে ভুল করা যাবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে প্রশ্ন আসে আমি বলি, যে আর্চ অফ এওটা নিয়ে আসে, যে দ্য লংগেস্ট আর্টারি অফ দ্য হিউম্যান বডি। আপনাকে কনফিউশন কিভাবে ফেলাবে আমি আপনাকে বলি। আর্চ অফ এওটা, 2 নম্বরে থাকবে এওটা, কমন ক্যারোটিড এওটা, লেফট সাবকেলভিন এওটা বা আর্টারি, এরকম ভাবে প্রশ্ন আসবে। কিন্তু আপনাকে দাগাইতে হবে শুধু এওটা। আপনি আর্চ অফ এওটা তো দাগাবেন না, অন্য কোথাও দাগাবেন না, আপনাকে দাগাইতে হবে শুধু এওটাতেই। ঠিক আছে, এটা আপনাকে কনফিউশন ফেলাবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিকি কোশ্চেন করে বিপিএসসি, আপনাকে এরকম ট্রিকি কোশ্চেন খুবই পাবেন। এই জন্য মাথা ঠান্ডা রেখে, সর্বোচ্চ মাথা ঠান্ডা রেখে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এবার আর না টপিকে যাই। এবার আপনাকে আমি একটা কাজ বলি। আমাদের হার্টের ভালভ আছে, হার্টের ভালভ গুলো আমি এভাবে না পড়াই, আমি আপনাকে ইমেজের মাধ্যমেই পড়াই। আচ্ছা, আমরা জানি হার্টের চেম্বার কয়টা? আমরা জানি হার্টের চেম্বার হচ্ছে চারটা চেম্বার। একটা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। হার্টের চেম্বার কয়টা? চারটা। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। হার্টের চেম্বার কয়টা? চারটা। আমাদের ভালভ কয়টা? আমাদের ভালভ হচ্ছে দুইটা, একটা সেমিনুলার ভালভ, একটা হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার ভালভ। আচ্ছা, এট্রোভেন্ট্রিকুলার ভালভ হচ্ছে ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভ, আর সেমিনুলার ভালভ হচ্ছে পালমোনারি ভালভ আর এওরটিক ভালভ। আচ্ছা, এই জিনিসগুলো ভুল করা যাবে না। আমাদের হার্টের চেম্বার কয়টা? চারটা। চারটা কি কি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। প্রশ্ন আপনাকে কিভাবে আসবে দেখেন, ডান অলিন্দ বাম নিলয়, ডান প্রকোষ্ঠ বাম প্রকোষ্ঠ, এইভাবে প্রশ্ন আসবে বিপিএসসি তে। এই জন্য আপনাকে বাংলাগুলো মনে রাখতে হবে। হুম, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, প্রশ্ন এইভাবে আসবে। প্রশ্ন আপনাকে ইংলিশে করবে না, প্রশ্ন করবে আপনাকে বাংলায়। এই জন্য বাংলা প্রশ্ন, বাংলা মিনিং গুলো জেনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝাইতে পারছি? কেউ কিছু বলছেন? আচ্ছা, ভাইয়া, এখন আসি আনমিউট করতে না করার জন্য ক্লাসের মধ্যে মানে ডিস্টার্ব হচ্ছে একটু, একজন আনমিউট করেন। মানে আমি ভাবছি হয়তো আমাকে কি প্রশ্ন করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ আমার হয়ে কথা বলার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি করলাম? আমরা চারটা চেম্বার পেলাম। আমরা কি পেলাম? দুইটা ভালভ পাইলাম। ভালভের কাজ কি?
ভালভ হচ্ছে দুইটা, আমাদের ভালভ মেইনলি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি সেমিলুনার ভালভ, একটা কি হচ্ছে এটা হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার ভালভ। এট্রোভেন্ট্রিকুলার ভালভকে যদি আমরা ডিভাইড করি সেখানে দুইটা ভালভ পাবো, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ পাবো, একটা হচ্ছে মাইট্রাল ভালভ পাবো। আমি মুখে বলতেছি, স্লাইডে আছে সুন্দর করে, স্লাইড গুলো আপনাদেরকে দেওয়া হবে, আপনারা পড়বেন। হ্যাঁ, তো আমরা এখানে ভালভগুলো দেখতে পাবো, আমরা দেখাবো, আপনাকে আইডেন্টিফাই করে দেখাবো। কথা বললে বেশি শোনা যায়, মনে থাকে আর কি। তাহলে কি হচ্ছে, দুইটা 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 চারটা পাইলাম। ভালভ, ভালভের কাজ কি? ভালভের কাজ হচ্ছে ওয়ান ওয়ে ব্লাডটাকে সাপ্লাই করা। আমরা সাইকেল তো দেখছি, সাইকেল তো চালাই, সাইকেলে তো অনেক সময় আমরা পাম্প করি, তাই না? পাম্পটা আমরা একদিকেই দেই কিন্তু পাম্পটা আর বের হয় না। আচ্ছা, ভালভের কাজটাও সেম সেম, অর্থাৎ ভালভ ওয়ান ওয়ে ব্লাডটাকে ক্যারি করবে, অর্থাৎ হয় রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, কখনই লেফট ভেন্ট্রিকল থেকে রাইট এট্রিয়ামে আসবে না, লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে আসবে না। যদি আসে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যদি আসে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। আচ্ছা, ভালভের কাজ কি হচ্ছে? ভালভের কাজ হচ্ছে ওয়ান ওয়ে ব্লাডটাকে ক্যারি করা, অর্থাৎ যে কোনো একদিকে ব্লাড ক্যারি করবে। যদি অন্যদিকে ব্লাড ক্যারি করে, অর্থাৎ ব্যাকফ্লো করে যায়, তাহলে এটা কি প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি হয়ে থাকে, হার্টে যদি কোনো রকম প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, হার্টের ভালভে যদি প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে থাকে, হার্টে এক ধরনের সাউন্ড পাওয়া যায়। সাউন্ডটার নাম বলতে পারবেন? আচ্ছা, আমি বলি, হার্টে যদি কোনো রকম প্যাথোলজিক্যাল কন্ডিশন থেকে থাকে, হার্টের ভালভে যদি প্যাথোলজিক্যাল কন্ডিশন থেকে থাকে, তাহলে কি হবে, হার্টে এক ধরনের সাউন্ড পাওয়া যাবে, এই সাউন্ডটার নাম হচ্ছে মারমার। MUR। যদি বাংলা করতে চান তাহলে মুরমুর, আর যদি ইংলিশে বলতে চান তাহলে হচ্ছে মারমার। দুইটাই প্রশ্ন আসবে, দুইভাবেই প্রশ্ন আসবে। হ্যাঁ, এক, এটাকে আমরা বলি রিজার্জিটেশন। হ্যাঁ, এটাকে বলি আমরা রিজার্জিটেশন। যদি আমরা প্যাথোলজিক্যাল কন্ডিশন বলতে চাই, সেটা হচ্ছে রিজার্জিটেশন, অর্থাৎ যদি হার্ট ওয়ান ওয়ে ব্লাড ক্যারি না করে, যদি ব্যাকফ্লো করে দেয়, তখন হার্টে এক ধরনের সাউন্ড পাওয়া যায়, এই সাউন্ডটার নাম হচ্ছে মারমার, এই সাউন্ডটার নাম হচ্ছে পারমার। এটাকে মেডিকেল ভাষায় বলা হয় থাকে কি, ভালভ রিজার্জিটেশন। এক, আরেকটা কন্ডিশন হতে পারবে ভালভের মধ্যে, ভালভ ন্যারোইং হতে পারে, অর্থাৎ রাইট এট্রিয়াম থেকে, ধরেন রাইট এট্রিয়াম নিয়ে কথা বলতেছি, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যতটুকু পরিমাণ ব্লাড যাওয়ার কথা ছিল, পাস হওয়ার কথা ছিল, তো তার থেকে কম যদি ব্লাড পাস হয়, তখন কি বলি, এটাকে আমরা কি বলি, স্টেনোসিস কন্ডিশন বলি, ভালভ স্টেনোসিস বলি, কন্ডিশন বলি। অর্থাৎ ন্যারোইং যদি হয়ে যায়, ভালভের যে ওপেনিং গুলো আছে এটা যদি ন্যারোইং হয়ে যায়, তখন আমরা কি বলবো, ভালভ স্টেনোসিস। বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম? প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আবার রিপিট করতে পারি। বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, আমাকে একটু বললে ভালো হয়, আমার রেসপন্স করলে খুব ভালো লাগে। আচ্ছা, এখন ঠিক কন্ডিশন আছে। আছে আমরা হার্টের ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে। আপনারা সবাই জানেন হার্টের ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে, আমি একটু জাস্ট রিভিউ করবো জাস্ট জিনিসটা। হ্যাঁ, আমি এটাকে জাস্ট একটু রিভিউ করব, আপনারা সবাই জানেন, আমি শুধু একটু রিভিউ করি। আহ এখানে আমরা আজকে দুইটা জিনিস খুব টপিক ইম্পর্টেন্ট পড়বো, একটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল নিয়ে পড়বো, কন্ডাকশন মেথড নিয়ে পড়বো। এই জিনিসগুলো পড়বেন, কন্ডাকশন মেথড, কার্ডিয়াক সাইকেল। যদি এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু ক্লিয়ারলি ধারণা রাখতে পারেন, আপনাদের আশা করি কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে কাজ করতে খুব ইজি হবে। হ্যাঁ, ইন দা বেসিক লাইফে কাজ করতে খুব ইজি হবে। আচ্ছা, এখন আসি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্লাড সাপ্লাই নিয়ে। আমরা সুপিরিয়র ভেনে কাভা, আমরা একটা নাম দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে একটা সুপিরিয়র ভেনে কাভা, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনে কাভা। হ্যাঁ, সুপিরিয়র ভেনে কাভা, ইনফিরিয়র ভেনে কাভা, এই দুইটার ফাংশন আছে। সুপিরিয়র ভেনে কাভা, ইনফিরিয়র ভেনে কাভা। সুপিরিয়র মানে হচ্ছে কি উপরের দিকে, হ্যাঁ, ইনফিরিয়র মানে হচ্ছে নিচের দিকে। সুপিরিয়র ভেনে কাভার কি হবে, যে আমাদের আপার এক্সট্রিমিটিস যে ব্লাড গুলো আছে, আপার এক্সট্রিমিটিস যে ব্লাড গুলো আছে, সেগুলো কি করবে, কারিড করে রাইট এট্রিয়ামে নিয়ে আসবে। ইনফিরিয়র ভেনে কাভা দিয়ে কি হবে, আমাদের যে লোয়ার এক্সট্রিমিটিস ব্লাড গুলো আছে, ডিঅক্সিডেন্টেড যে ব্লাড গুলো আছে, সেগুলো কি করবে, ক্যারি করে কি হবে, রাইট এট্রিয়ামে নিয়ে আসবে। অর্থাৎ সুপিরিয়র ভেনে কাভার কাজ হচ্ছে উপরের ডিঅক্সিনের ব্লাড গুলো নিয়ে আসা। ইনফিরিয়র ভেনে কাভার কাজ কি হচ্ছে, লোয়ার এক্সট্রিমিটিসে যে ডিঅক্সিনের ব্লাড গুলো ক্যারি করে নিয়ে আসে কি হচ্ছে, রাইট এট্রিয়ামে নিয়ে আসে। ঠিক আছে, হার্টে কিন্তু দুইটা প্রসেস হয়, একসাথে দুইটা প্রসেস হয়। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। একদিকে হার্ট আপনার ডিঅক্সিনের ব্লাডকে পাম্প করতেছে, ওই একই পাম্পে অক্সিজেনের ব্লাড কি হচ্ছে, পুরো বডিতে সাপ্লাই হচ্ছে। এখন দেখি প্রশ্নটা আসি, এখন কি হচ্ছে, যখন ডিঅক্সিডের ব্লাড রাইট এট্রিয়ামে কি হচ্ছে, পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে,
তখন এই কন্ডিশনে আমরা কি বলি, ডাইস্টল হচ্ছে, অর্থাৎ রাইট এট্রিয়াম ডাইস্টল হচ্ছে। রাইট এট্রিয়াম যখন ডাইস্টল হয়, এই মাথাগুলো রাখবেন, রাইট এট্রিয়াম যখন ডাইস্টল হবে তখন কি হবে, হার্ট কন্ট্রাকশন হবে। ও মা গো, হার্ট কি হবে, কন্ট্রাকশন হবে। হার্ট যদি কন্ট্রাক্ট করে তখন কি হবে, হার্ট রাইট এট্রিয়াম এমন ইভেন রাইট ভেন্ট্রিকুলার মধ্যে থাকা এট্রোভেন্ট্রিকুলার ভালভ, যেটাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলে থাকি। ট্রাইকাসপিড ভালভ এই কারণে বলে থাকি কারণ এখানে তিনটা কপাটিকা থাকে। এই তিনটা কপাটিকা প্রেসারের কারণে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কারেন্ট চলে গেছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। কারেন্ট চলে গেছে তো, খুব ঝড় হচ্ছে, খুব ঝড় আবহাওয়া। আচ্ছা, আমরা শুরু থেকে বলছি, রাইট এট্রিয়াম যখন পুরোপুরি পূর্ণ হয়ে যায়, পুরোপুরি ফিল আপ হয়ে যায়, তখন কি হয়, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকা ট্রাইকাসপিড ভালভ, মাথায় রাখবেন ট্রাইকাসপিড ভালভের অবস্থানটা কোথায়, রাইট এট্রিয়াম ইভেন রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকা ট্রাইকাসপিড ভালভ, এই যে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে থাকা ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ কেন বলা হচ্ছে, কারণ এখানে তিনটা ওপেনিং থাকে, এই জন্য একে ট্রাইকাসপিড ভালভ বলা হচ্ছে। এই ওপেনিং গুলো খুলে যায়, খুলে যাওয়ার কারণে কি হবে, রাইট এট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকুলে যাবে, কন্ট্রাকশন হয়, রাইট ভেন্ট্রিকুলে যাবে। কন্ট্রাকশনকে আমরা কি বলি, সিস্টোলিক। কন্ট্রাকশনটাকে আমরা কি বলি, সিস্টোলিক বলি। আচ্ছা, এখন যখন রাইট এট্রিয়াম থেকে ভালভ, রাইট এট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে ঢুকলো, রাইট ভেন্ট্রিকলে এন্ট্রি করলো, তখন রাইট ভেন্ট্রিকল কি হবে, আবার এক্সপ্যান্ড হবে, ফিল আপ হবে। যখন রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকবে, ঠিক ইন দ্য প্রসেস, ঠিক এই কি সময়ে অক্সিজেন রিচ ব্লাড, অক্সিজেন রিচ ব্লাড রাইট এট্রিয়ামে ঢুকবে, সেম প্রসেস। অর্থাৎ আল্লাহ এই সিস্টেমটা একবারই জেনারেট করে দিয়েছেন, এটা একবার জেনারেট করার পরে এটা অটোনমাস ভাবে চলতেই আছে। আমি আপনাকে জিনিসটা ক্লিয়ারলি করে দিই, দুইটা জিনিস, দুইটা সারফেস কিন্তু একসাথে কাজ হয়। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই একটু। এখানে আমরা দুইটা সারফেসে কাজে যাবো। হ্যাঁ, আমি একটু ক্লিয়ারটা দেখতে পাই, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, আহ, আপনার জন্য বোঝার সুবিধা হবে। আমি আপনাদেরকে একটু জিনিসগুলা ক্লিয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই জায়গায় একটু দেখেন, এই যে একটা মার্কিং আছে, এটা হচ্ছে লেফট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার পার্ট, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার পার্ট। যেই টাইমে রাইট এট্রিয়াম ডায়াস্টোলিক হবে, ফিলা হবে, সেই একই টাইমে লেফট এট্রিয়ামে অক্সিজেন রিচ ব্লাড কি হবে, ফিল্ড আপ হবে। মাথায় রাখবেন, কার্ডিয়াক সাইকেল 0.7 সেকেন্ডে, কার্ডিয়াক ফুল সাইকেল হচ্ছে 0.8, আমরা আসবো, সামনে আসবো। 0.7 সেকেন্ড কিন্তু দুইটারই জন্যই বরাদ্দ। 0.7 সেকেন্ডে একসাথে দুইটা কাজ হয়, রাইট এট্রিয়ামের কাজ হয়, লেফট এট্রিয়ামের কাজ হয়। রাইট লেফট এট্রিয়ামে কি হচ্ছে, ডিঅক্সিজেনের ব্লাড ঢুকতেছে, রাইট এট্রিয়ামে কি হচ্ছে, অক্সিজেন রিচ ব্লাড ঢুকতেছে। এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম করে দিয়ে গেছেন। এক নাম্বার কি হচ্ছে, যখন রাইট এট্রিয়াম ডাইস্টল হচ্ছে, ফিল আপ হচ্ছে, ঠিক লেফট এট্রিয়ামও ডাইস্টল হচ্ছে, ফিল আপ হচ্ছে। দেন এদের মাঝখানে যখন ফিল আপ হয়ে যায়, যখন এটা আর পরিপূর্ণ করার ক্ষমতা থাকে না, মানে আর নেওয়ার ক্ষমতা থাকে না, তখন এদের মাঝখানে থাকা যে ভালভ গুলো খুলে যায়। এখান থেকে কি খুলে যায়, রাইটের মাঝখানে কি খুলে যায়, ট্রাইকাসপিড ভালভ গুলো, এবং লেফটের মাঝখানে থাকা মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ গুলো খুলে যায়। এই খুলে যাওয়ার পরের কাজ, যখন দুই পাশের ভেন্ট্রিকল যখন আপনার কাছে ফিল আপ হয়ে যাবে, তখন এদের মাঝখানে থাকা সেমিলুনার ভালভ খুলে যাবে। এক নাম্বার প্রশ্ন, সেমিনুলার ভালভ খুলে যাবে, এখানে দুইটা কাজ হবে। যখন রাইট ভেন্ট্রিকুল ফুল ফিল্ড হয়ে যাবে, এমন ফুল ফিল হওয়ার পরে যখন এখানে কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হওয়ার পরে যখন এখানকে থাকা পালমোনারি ভালভ খুলে যাবে, এখানে থাকা রাইট ভেন্ট্রিকুলের সাথে পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে থাকা পালমোনারি ভালভ খুলে কোথায় যাবে, ডিঅক্সিজেনের ব্লাডটা লাংসে চলে যাবে। বুঝাইতে পারছি? লেফট ভেন্ট্রিকুলে যখন ফিল হবে, দেন এখানে কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন করে কি হবে, এখানকার যে পালমোনারি ট্রাঙ্কের সাথে থাকা লেফট ভেন্ট্রিকুল এবং পালমোনারি ট্রাঙ্কের সাথে থাকা ভালভটি, অর্থাৎ পালমোনারি ভালভটি খুলে যায়, কোথায় যাবে, ডিঅক্সিজেনের ব্লাডটা লাংসে চলে যাবে। লাংসে যায়, লাংসে থাকা অ্যালভিউলারি, অ্যালভিউলারির মধ্যে থাকা ক্যাপিলারিসে, ক্যাপিলারিসে কি হবে, ডিঅক্সিজেনের যে ব্লাডটা আছে এটা অক্সিজেন রিচ ব্লাডে কি হবে, কনভার্ট হবে। মেক ইট ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। বুঝাইতে পারছি? এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। আরেকবার বললে বলতে পারবো। আরেকবার বুঝছেন বললে আপনারা ভালো হয়। এখানে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আরেকবার আপনাকে পাথওয়ে সহ দেখাই দিই।
ঠিক জিনিসটা আমি আছে। এতবার পরিশ্রম দেওয়ার পিছনে কারণ হচ্ছে জিনিসটাতে একদম ক্লিয়ারই রাখবেন, শুধু আজকের জন্য না, আপনাদের ওভারঅল লাইফের জন্য খুবই কাজে দিবে এটা, আজীবনের জন্য। আজীবনের জন্য। থ্যাংক ইউ, আমাকে বুঝতে পারার জন্য থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, যখন ওয়েলকাম। ধরেন এটা ফুলফিল হয়ে গেছে, যখন এখানে ফুলফিল হয়ে যাবে, আমি আগে বলি লেফট ভেন্ট্রিকল একদম স্টেজ, একদম জন্ম শুরু থেকে আমি প্রশ্ন করছি, যখন একদম আমার মায়ের একদম আমরা ফেটাস অবস্থায় আছি, যখন সেই কন্ডিশনের কথা বলতেছি, আল্লাহ আমাকে কি করতে এখানে অক্সিজেন রিচ ব্লাড সাপ্লাই দিয়ে দিচ্ছে। আচ্ছা এই প্রশ্ন আগে না যাই, আগে আমি এখানে আসি। যখন এখানে এই ভেন্ট্রিকুলে পুরোপুরি ব্লাড ফিল হয়ে যাবে, তখন কি হবে, এই যে সেমিলুনার ভালভে থাকে পালমোনারি ভালভ, এই ভালভটা খুলে যাবে। খুলে যায় কি হবে, এখান থেকে ডিঅক্সিজেনের যে ব্লাডটা, এই ডিঅক্সিজেন পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কোথায় চলে যাবে, আমাদের লাংসে চলে যাবে, আমাদের লাংসে চলে যাবে। হ্যাঁ, আমাদের এই লাংসে চলে যাবে। বুঝতে পারছি? ভেন্ট্রিকুল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়, ব্লাডটা কোথায় চলে গেল, আমাদের লাংসে চলে গেল। লাংসে কি থাকে, লাংসে থাকে অ্যালভিউলাই, অ্যালভিউলার মধ্যে থেকে কি থাকে, অ্যালভিউলাই সেক থাকে। সেকের মধ্যে কি থাকে, সেকের মধ্যে থাকে হচ্ছে ক্যাপিলারিস থাকে। ক্যাপিলারিস কি করে, এক্সচেঞ্জ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ব্লাডটাকে অক্সিজেন ব্লাডে কনভার্ট করে, এবং কার্বন ডাইটা কি করে আমরা নিঃশ্বাসের সামনে এক্সেলের মাধ্যমে বডিতে ওপেন করে দিই। আচ্ছা, যখন এটা অক্সিজেন রিচ ব্লাড হয়ে গেল, তখন কি করবে, এটা ফিরতি দিয়ে কি করবে, এই যে পালমোনারি ভেইন দিয়ে, পালমোনারি ভেইন, ভেইন দিয়ে অক্সিজেন রিচ ব্লাড, মাথায় রাখেন পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেন রিচ ব্লাড কোথায় আসতেছে, লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে আসার পরে যখন এটা ডাইস্টল হবে, যখন ফিল্ড হবে, তখন এদের মাঝখানে থাকা মাইট্রাল ভালভটি কি হবে, খুলে যাবে। খুলে যাওয়ার পর কি হবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল যখন ফুলফিল হয়ে যাবে, তখন এটা কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হয়ে যাওয়ার কি হবে, এই যে এওটিক ভালভ, এটার মধ্যে থাকা যে এওটিক ভালভটি, এই এওটিক ভালভ হয়ে আর্চ অফ, এই যে এওটা দিয়ে, আমাদের এওটার এখান দিয়ে পুরো বডিতে ব্লাড সাপ্লাই হবে। ঠিক আছে, পুরো বডিতে ব্লাড সাপ্লাই হবে। এই আর্চ অফ অ্যাওর্টা দিয়ে আপার এক্সট্রিমিটিস, এই যে ইনফিরিয়রটা দিয়ে, ইনফিরিয়র সাব ক্লিয়ার দিয়ে আপনার লোয়ার এক্সট্রিমিটি ব্লাড সাপ্লাই হবে। কারো কোনো প্রবলেম আছে? না, মেক ইট ক্লিয়ার, বুঝতে এই জিনিস পারছি। কোনো কনফিউশন রাখা যাবে না। এই যদি জিনিস নিয়ে যদি কোনো কনফিউশন থাকেন, আমার আগের স্লাইডগুলো আপনাকে বুঝাতে হিজিবিজি লেগে যাবে না, কারণ আজকের টপিক অনেক বড়। এই জিনিস খুবই ক্লিয়ার রাখবেন, খুবই ক্লিয়ারলি এবার। আচ্ছা, এবার নেক্সট টপিকে যাই। আমি কিন্তু অনেকটু পড়াই ফেলছি আপনাদেরকে, মাথায় রাখছেন? আচ্ছা, এই টপিকটা, এই যে এই পার্টটা পারলে মুখস্থ রাখবেন, যদিও মুখস্থ করার প্রশ্নই আসে না, পারলেও মুখস্থ রাখবেন। অ্যাওটা কি কাজ করে, পালমোনারি আর্টারি কি কাজ করে, ভেনে কাভা কি কাজ করে, পালমোনারি ভেইনের কাজ কি, এই জিনিসগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে, স্লাইড গুলো পড়বেন। আর্টারি কি কাজ করতেছে, অ্যাওটা অক্সিজেন ব্লাড সাপ্লাই করতেছে, পালমোনারি আর্টারি কি কাজ করতেছে, ভেনে কাভা কি করতেছে, পালমোনারি ভেন কি কি টাইপস অফ ব্লাড সাপ্লাই করতেছে, এটা মনে রাখবেন। আমি অলরেডি বলে দিছি, পালমোনারি যখনই শব্দটা সামনের দিকে থাকবে, তখন আপনাকে মনে করতে হবে যে অ্যাওটা আর্টারি ভেনের কাজ অপোজিট হয়ে যাবে, অর্থাৎ তার অপোজিট ব্লাড গুলো ক্যারি করবে। আচ্ছা, এখন প্রশ্ন আছে করোনারি সার্কিট। আচ্ছা, হার্টে আমরা জানি হার্টের মাসেল আছে, তাই না? হার্টে তো মাসেল আছে না, হলো পাম্পিং অর্গান বলছি, ঠিক আছে বলছি না, জি জি স্যার। হলো মাসল, মাসল দিয়ে তৈরি বলছি, প্রথমে শুরুতেই বলছি, তাই তো? আচ্ছা, জি জি স্যার। কোথাও যদি মাসেল থাকে সেখানে কি থাকবে, অবশ্যই সেল থাকবে। যদি সেল থাকে সেখানে কি লাগবে, অক্সিজেন লাগবে, সেখানে নিউট্রিয়েন্ট সাপ্লাই লাগবে, লাগবে তো নাকি? জি সেখানে মেটাবলিক জি প্রসেস হবে, স্যার। হবে তো নাকি? জি আচ্ছা, এখন প্রশ্ন আসেন, যদি হার্টে মাসেল থাকে, হার্টে যদি সেল থাকে, হার্টে যদি মাসেল থাকে, হার্টে যদি সেল থাকে, সেখানে যদি অক্সিজেন লাগে, ওখানে যদি নিউট্রিয়েন্ট লাগে, তাহলে ওখানে অক্সিজেন সাপ্লাই দরকার আছে, ওখানে ব্লাড সাপ্লাই দরকার আছে, আছে তো নাকি? কারণ আমি প্রথমে বলছি হার্ট কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম ক্লোজ সিস্টেম, এখানে কিন্তু ওপেন নাই, আমরা কিন্তু ক্লোজ সিস্টেমে কাজ করতেছি, অর্থাৎ আমার এখানে মাসেল আছে, এখানে সেল আছে, এখানে আমার নিউট্রিয়েন্ট দরকার, এখানে আমার অক্সিজেন দরকার, তার মানে আমার এখানে কি লাগবে, এখানে ব্লাড সাপ্লাই লাগবে। ঠিক আছে, লাগবে তো নাকি? হার্টের যে ওন যে যে সিস্টেম, ব্লাড সাপ্লাই যে সিস্টেমটা আছে হার্টে, হার্ট মাসে না, হার্ট পাম্প করে তো বডিতে ব্লাড সাপ্লাই করতে, কিন্তু হার্টকে নিজেকে সচল রাখার জন্য হার্টের যে মাসেলে যে ব্লাড সাপ্লাই গুলোকে
এই সাপ্লাইটাকে বলতেছি আমরা করোনারি সার্কিট। হ্যাঁ, করোনারি সার্কিট বা করোনারি সার্কিট সার্কুলেশন বলতেছি। ক্লিয়ার? প্রশ্ন আসলে বলতে পারবেন তো? হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, হার্টের ওন, হার্টে নিজেকে সচল অ্যাক্টিভ রাখার জন্য যে ওন সাপ্লাই, আমি মানুষ, আমাকে চলার জন্য যে আমার এই যে আমি যে খাচ্ছি, হার্ট নিজে কাজ করার জন্য হার্টকে যে ব্লাড সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা হচ্ছে করোনারি সার্কুলেটিং সিস্টেম। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, গেল ক্লাসে আমার সাথে একজন আমাকে হার্ট সাউন্ড নিয়ে প্রশ্ন করছিলেন। আমি তাকে অপেক্ষা করতে বলছিলাম যে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম যেদিন পড়াবো সেদিন তাকে বুঝাবো। আপনি কি আছেন? আমার নামটা তার মনে নাই। একজন আমাকে প্রশ্ন করছিলেন যে হার্ট সাউন্ড নিয়ে। তিনি কি আছেন? মেবি নাই। নাই থাকলে রেসপন্স করতো। স্পেসিফিক ভাবে আপনার জন্য স্লাইডটা আমার রেডি করা। হ্যাঁ, আপনার কথা আমার মনে ছিল, যার কারণে স্লাইডটা রেডি করছি। আহ আমরা হার্ট সাউন্ড, আমরা যখন আমরা একজন ডাক্তারকে দেখি তখন ডাক্তার স্টেটো ইয়া করে, হুদাই দেখি যে কয়েকটা পয়েন্টে স্টেটোকে নিয়ে একটা সাউন্ড শুনে। এই যে হার্টের যে সাউন্ড উনি যে লোকেশন গুলাকে দেয়, এই লোকেশন গুলাই আজকে আমরা বুঝবো। তার মানে আমরা যখন বুঝবো ডাক্তার কোথায় কোথায় স্টেথোস্কোপের ডায়াগ্রামটা প্লেস করতেছে, প্লেস করার ফলে উনি কি কি সাউন্ড অ্যানালাইজ করতে পারতেছেন, সেই সাউন্ড গুলো কোথা থেকে আসছে সেটা আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা 5টা এরিয়াতে আমরা হার্ট সাউন্ড গুলোকে মেজার করি। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাওর্টিক জায়গা থেকে, পালমোনিক থেকে, ইআরবিএস পয়েন্ট থেকে, ট্রাইকাসপিড থেকে, মাইট্রাল থেকে। আচ্ছা, আমরা হার্ট সাউন্ড কয়টা জানি? 4টা। লাভ ডাব, লাভ লাভ, ডাব ডাব, এটা হচ্ছে 4টা সাউন্ড। আমরা 4টা সাউন্ড পাই হার্ট থেকে। আচ্ছা, 4টা সাউন্ডের ভেরিয়েশন হলে ওটা হচ্ছে আলাদা জিনিস, ওটা আজকে পড়াবো না, যদি কোনোদিন হয় তাহলে পড়াবো। আমরা কোথা থেকে সাউন্ড গুলো পাই? যখন আমরা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, অর্থাৎ ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের রাইট সাইডে যখন আমরা ডায়াফ্রামটাকে প্লেস করব, স্টেথোস্কোপে ডায়াফ্রামটাকে প্লেস করবো, আমরা যে সাউন্ড শুনবো সেটা অ্যাওর্টিক সাউন্ড। অর্থাৎ যদি আমরা রাইট সাইডে আমাদের ডায়াফ্রামটাকে প্লেস করি, রাইট সাইডে যদি আমরা ডায়াফ্রামটাকে প্লেস করি, যখন যে সাউন্ডটাকে শুনতে পারবো তখন হচ্ছে কি আমরা এওটিক সাউন্ড পাবো। এওটিক, এওটিক সাউন্ডটা পাবো। আচ্ছা, আর যদি লেফট সাইডে যদি আমরা প্লেস করি তখন আমরা পালমোনিক সাউন্ডটা পাবো। এক, আমরা এওটিক পাবো, অর্থাৎ এওটিক ভালভ, আমরা যে এওটিক যে ভালভটা আছে, এওটিক ভালভ যেটা বললাম, এওটিক ভালভের যে সাউন্ড আছে ওই সাউন্ডটা আমরা মেজার করতে পারবো। এখানে যদি সাউন্ডের সমস্যা হয় তখন মার একটা আওয়াজ পাওয়া যাবে। পালমোনারিক সাউন্ডটা কোথায় পাবো? ওই যে লেফট ভেন্ট্রিকল পালমোনারি ট্যাঙ্কের মাঝখানে থাকা বিদ্যমান থাকা ভালভের সাউন্ডটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো। ওই সাউন্ডটা কোথায় যখন রাখবো, স্পেস রাখবো, তখন আমরা কি সাউন্ডটা শুনতে পাবো? পালমোনারিক সাউন্ডটা শুনতে পাবো। আচ্ছা, সেকেন্ড আরেকটা কথা হচ্ছে, আমরা যখন ইআরবিএস পয়েন্ট, ইআরবিএস পয়েন্ট হচ্ছে ঠিক ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। অর্থাৎ আমরা যখন আমার কাছে ইসিজি ক্লাস যে কে করছেন জানি না, আপনারা যদি ইসিজি ক্লাস করে থাকেন তাহলে সেদিন আমি বলেছিলাম যে আমাদের ইসিজি লিডের প্লেসমেন্ট গুলো, অর্থাৎ V2 এবং V3 লিডের মাঝখানে যদি আমরা ডায়াফ্রামটাকে প্লেস করি তখন আমরা এই একটা পয়েন্ট পাবো, সেটার নাম হচ্ছে ইআরবিএস পয়েন্ট। এখানে আমরা দুইটা সাউন্ড পাই, এটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব। হ্যাঁ, এটাকে আমরা ভাষায় বলি S1S2। হ্যাঁ, S1S2, S3 S4 পর্যন্ত আছে। S1 S2 S5 যদি আমরা কখনো পেয়ে থাকি তাহলে কি হচ্ছে, এটা ইরেগুলার হার্ট সাউন্ড পেয়ে থাকবো। হ্যাঁ, ইআরবিএস পয়েন্ট হচ্ছে এটা। ট্রাইকাসপিড আর হচ্ছে মাইট্রাল, এখানে যদি ট্রাইকাসপিড অবস্থানে রাখি, ট্রাইকাসপিডে যদি হার্টের ট্রাইকাসপিড অনুযায়ী, ট্রাইকাসপিড পজিশন অনুযায়ী যদি আমরা হার্টের ডায়াফ্রামটাকে প্লেস করি এবং মাইট্রাল অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী যদি আমরা ডায়াফ্রামটাকে প্লেস করি, তাহলে যে দুইটা সাউন্ড পাবো, একটা হচ্ছে ট্রাইকাসপিড সাউন্ড পাবো, একটা হচ্ছে মাইট্রাল সাউন্ড পাবো। এটা সবগুলো আমরা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে পাবো। বুঝতে পারছি? মাইট্রাল, এখন কথা হচ্ছে ভাই কোথায় দিলে আমি মাইট্রাল সাউন্ড পাবো, কোথায় দিলে হচ্ছে পালমোনি ট্রাইকাসপিড সাউন্ড পাবো। মাইট্রাল সাউন্ড নেওয়ার জন্য আমাকে হচ্ছে কোথায় বরাবর প্রেস করতে হবে? মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন যদি বলি, এটা যদি আমাদের ক্লাভিকুলার হয়, এর মাঝখান বরাবর যদি আমি ডায়াফ্রামটাকে প্লেস করি, হ্যাঁ, প্লেস করার পরে যদি আমি সাউন্ডটাকে পাই, অ্যানালাইজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে মাইট্রাল সাউন্ড। আর
পয়েন্ট অফ দ্য একদম এন্ড অফ দ্য ক্লাভিকুলার পয়েন্টের সাথে বরাবর ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে যদি আমি প্লেস করি, যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে ট্রাইকাসপিড সাউন্ড পাবো। বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলতে পারবেন বর্তমানে কতজন পার্টিসিপেন্ট অ্যাক্টিভ আছেন? 9 জন বাকিগুলো কি উড়ে চলে গেছে? মনে মেবি হয়। নেটওয়ার্ক, তারা মেবি রেকর্ডেড ক্লাস করবে, কারণ যে অবস্থা কারেন্ট হতো নাই, কারেন্ট নাই। আমার এখানেও কারেন্ট নাই, আমি ডাটা দিয়ে কারেন্ট চালাচ্ছি, কারণ যে অবস্থা লোডশেডিং এ কারেন্টের কোনো আশা নেই, ভরসা নেই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, হার্টের কন্ডাকশন সিস্টেম, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হার্টের কন্ডাকশন সিস্টেম, এটা আমি বলেছিলাম যে যেদিন ইসিজি পড়িয়েছিলাম, যে আমি বলেছিলাম যে আসলে কন্ডাকশন মেথডটা আপনাদেরকে বুঝাবো, যেদিন আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ক্লাস থাকবে। আচ্ছা, এখন আসি কন্ডাকশন সিস্টেম। আচ্ছা, আমরা হার্ট জানি নিজেই থেকে, হার্ট একটা অটোনোমাস সিস্টেম। হার্টকে কি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, যে আমি এখনই চাইলে হার্টবিটকে আমি 100-তে নিয়ে যেতে পারবো, এখনই চাইলে হার্টবিট আমি লো করে দিতে পারবো? আমাদের মাঝে কোনো পাওয়ার আছে এরকম, নাকি হার্ট নিজে থেকেই শুধুমাত্র বিট করতে পারে? আর নিজে আমাদের থেকে আমাদের হাতে মাঝে তো এই পাওয়ার নাই। হার্ট নিজে থেকেই করতে পারে, যেই নিজে থেকে যেই প্রসেসটা করতে পারে, যে সিস্টেমের মধ্যে প্রসেসটা করতে পারে, সেটার নামই হচ্ছে কন্ডাকশন সিস্টেম। আচ্ছা, বুঝতে পারছি। হার্ট যে নিজ অটোনোমাসলি ভাবে, যে হার্টটাকে পুরো সাইকেলটা থেকে হার্ট যেভাবে পাম্প করতে পারে, সেই পুরো পাম্প যার মাধ্যমে করতে পারে, সেই সিস্টেমটার নাম হচ্ছে কন্ডাকশন সিস্টেম। আচ্ছা, এই কন্ডাকশন সিস্টেমে আমরা কয়েকটা নোডের মাধ্যমে কাজগুলো করে থাকে হার্ট। আমরা কন্ডাকশন সিস্টেম কয়েকটার মাধ্যমে করে থাকে। আমরা জানি আমাদের হাতে নোড কয়টা, আমাদের হার্টে আছে নোড হচ্ছে 4টা। এক নম্বর হচ্ছে সাইনো এট্রোভিয়াল নোড, এট্রোভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফিস, পার্কিনসন্স অফ ফাইবার। আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। সাইনো এট্রোভিয়াল নোড, এট্রোভেন্ট্রিকুলার নোড, এই যে বান্ডেল অফিস, এই যে পার্কিনসন্স অফ ফাইবার। আচ্ছা, এখন প্রশ্ন আছে যে হার্ট, আমরা ইসিজি করি তো না, ইসিজি করে আমরা কি করি? হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করি, তাই তো? হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, মাথায় রাখবেন, হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছেই বলে হার্ট নিজে থেকে পাম্প করতে পারে। হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে বলে হার্ট নিজে থেকে পাম্প করতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আসে কত থেকে? হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা পায় কত থেকে? হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দিস ইজ দ্য কন্ডাকশন সিস্টেম, দিস ইজ দ্য কন্ডাকশন মেথড। হার্টের ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, হার্ট এই ইলেকট্রিসিটির মাধ্যমে পাম্প করতেছে, একবার ডায়াস্টল হচ্ছে, একবার কন্ট্রাকশন হচ্ছে। এই সিস্টেমটা নাম হচ্ছে কন্ডাকশন সিস্টেম। আর এই সিস্টেমটাই যদি কখনো বন্ধ হয়ে যায়, তখন আমরা এই স্টেপটার নাম দিচ্ছি কার্ডিয়াক অ্যারেস্ট। মেক ইট ক্লিয়ার, যখন হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম বন্ধ হয়ে যাবে, হার্টের কন্ডাকশন সিস্টেম মেথডটা বন্ধ হয়ে যাবে, তখন আমরা পেশেন্টকে স্টেটের আরেকটা নাম দিচ্ছি মেডিকেল ভাষায়, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। ক্লিয়ার? আচ্ছা, একটু বলেন। স্যার একটু কথা বলতাম। ফার্স্ট, হ্যাঁ বলেন। বলতেছি আমাদের তো হার্টের চেম্বার 4টি। হুম তাহলে আমাদের যে অক্সিজেন মানে যেটা যায়, তো এই হুম অক্সিজেন খালি যখন পাম্প করবে, সেই এক মুখে যাবে না উভয় মুখে যাবে না কিভাবে যাবে? আপনার কথাটা আমি ঠিকঠাক বুঝিনি, আপনি আরেকবার একটু ক্লিয়ারলি বলেন। আমাদের যে ভার মানে চেম্বার 4টি হার্টের, এই চেম্বার 4টি হুম আমাদের যে অক্সিজেন চলে মানে হার্টে যে যাবে রক্তের মাধ্যমে, সেই অক্সিজেন কি একমুখী হয়ে যাবে না উভয়মুখী হয়ে যাবে না কিভাবে যাবে? আচ্ছা, এই জিনিসটা আপনাকে আমি একটা কথা বলি, তাহলে আমাকে পুরোনো স্লাইডে ব্যাক করতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে ব্লাড কি একমুখী হয়ে যাবে না উভয়মুখী হয়ে যাবে, অর্থাৎ আপনার কথা হচ্ছে কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? প্রশ্ন কি এটাই?
না ভাইয়া, কি উনি বলছে যে আমাদের ব্লাডের মাধ্যমে তো অক্সিজেন যায়, ওই অক্সিজেন কি একমুখী যাবে না দুই মুখী যাবে, এরকম একটা কোশ্চেন করেছে। ব্লাডের মাধ্যমে অক্সিজেন যায়, আচ্ছা। ব্লাডের মাধ্যমে যে অক্সিজেন যায় এটা অবশ্যই একমুখী যাবে, কারণ একবার হার্ট কিন্তু একসাথে আপনি একই ভেইন দিয়ে, এই জন্য ভেইন কিন্তু দুইটা, ভাস্কুলার সিস্টেম কিন্তু দুইটা। মাথায় রাখেন প্রশ্নটা, একটা মাথায় রাখেন প্রশ্নটা, একটু খুবই উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমাদের কিন্তু একটা আর্টারি একটা ভেইন, মাথায় রাখেন। আর্টারি দিয়েই শুধুমাত্র অক্সিজেন বা যাবে, সেটা একদিকেই যাবে, যেটা কি হবে, হার্ট থেকে পুরো বডিতে ব্লাড স্যার সাপ্লাই হবে। কিছু তো মানে ইয়ে থাকে, অক্সিজেন যে বাকি অবশিষ্ট থাকে সেটা কি মানে বের হয়ে যাবে না ওটাও মানে থেকে যাবে? আচ্ছা, আপনি যেটা বলতেছেন একটু অপেক্ষা করেন। আহ অক্সিজেন থেকে যাবে বলতে অক্সিজেন রিচ ব্লাড থেকে যাবে, এটাই প্রশ্ন বলতেছেন যে? জি জি জি। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আপনার প্রশ্নের জবাব আছে, আমি স্লাইডে রাখছি। আচ্ছা, ওয়েট, আমি তাহলে একটু স্কিপ করতেছি, হ্যাঁ, ওই সম্পর্ক আছে। ঠিক আছে। আমি রাখছি, আপনাদের প্রশ্নের উত্তর রাখছি, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, কন্ডাকশন মেথড নিয়ে পড়ি। এটা বুঝলে আপনি এটা বুঝবেন, সুন্দর করে বুঝবেন, ওটা রাখছি আপনাদের জন্য। আচ্ছা, এই জন্য বলা হয় কিন্তু হার্ট হলো মাস্কুলার অর্গান, এই জন্য বলা হয় হলো মাস্কুলার অর্গান। কেন বলা হয় এটা প্রশ্ন উত্তর দিব আপনাকে, এটা বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে। আচ্ছা, আমরা জানি আমাদের হার্ট নিজে থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে, আর ইলেকট্রিসিটি জেনারেটটা আমরা ট্র্যাক করি কোথার মাধ্যমে, ইসিজির মাধ্যমে। প্রশ্ন, এটা মাথায় রাখবেন, আমরা ইসিজির মাধ্যমে কি করে হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা ট্র্যাক করে থাকি ইসিজির মাধ্যমে, এক। আর ইসিজি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা ইম্পালস জেনারেট করে কি সাইনোএটোভিয়াল নট, ইম্পালস জেনারেট করে হচ্ছে সাইনোএটোভিয়াল নট, এটাকে এই জন্য বলা হয় ন্যাচারাল পেসমেকার। সাইনোএটোভিয়াল নট, এটা নিয়ে প্রশ্ন আসে, আমাদের আমাদের 23-এ প্রশ্ন আসছিল যে বডিতে ন্যাচারাল পেসমেকার কোনটাকে বলা হয়, সাইনোএটোভিয়াল নটকে ন্যাচারাল পেসমেকার বলা হয়। এই পেসমেকার বলার কারণ কি, এটার মাধ্যমে ইলেকট্রিসিটি ইম্পালস জেনারেট হয়, ইলেকট্রিসিটি ইম্পালস জেনারেট, অর্থাৎ হার্টের যে পাম্পিং যে সিস্টেমটা, কন্ট্রাকশনের যে সিস্টেমটা, এটার মাধ্যমে জেনারেট করা হয়। এই যখন সাইনোএটোভিয়াল নট যখন ইলেকট্রিসিটি ইম্পালস করে, সাইনোএটোভিয়াল নট ইলেকট্রিসিটি ইম্পালস করে, তখন কি হয়, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে। এটা মাথায় রাখবেন, এই প্রশ্নটা মাথায় রাখবেন। অর্থাৎ আমাদের সাইনোএটোভিয়াল নোটকে কি বলা হচ্ছে, সাইনোএটোভিয়াল নোটকে বলা হচ্ছে কি হচ্ছে, ন্যাচারাল পেসমেকার। ন্যাচারাল পেসমেকার কেন বলা হচ্ছে, কারণ এটা পুরো হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইম্পালসটাকে জেনারেট করতেছে, এক নাম্বার। দুই নাম্বার, আর প্রশ্ন হচ্ছে যে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল যে কন্ট্রাকশন করতেছে, যে ইলেকট্রিক্যাল কন্ট্রাকশন করতেছে, এটা কার মাধ্যমে কন্ট্রাকশন করতেছে, সেটা হচ্ছে সাইনোএটোভিয়াল নোডের মাধ্যমে। আবার লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল যে ইলেকট্রিসিটি ইম্পালসের মাধ্যমে কন্ট্রাকশন করতেছে, এর যে ইলেকট্রিসিটি ইম্পালসের মাধ্যমে কন্ট্রাকশন করতেছে, সেটা কন্ট্রাকশন করতে হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে, এই যে এই মাঝখানের মাধ্যমে। আপনাকে আরেকটা বলি, অর্থাৎ রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম যার মাধ্যমে, যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে কন্ট্রাকশন করতেছে, তা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইনোএটোভিয়াল নোডের মাধ্যমে। লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, এটার যে কন্ট্রাকশন হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতেছে কি হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার নোড। আর পুরো ব্লাড একবার ইন অ্যান্ড আউট হচ্ছে, এই পুরো সিস্টেমটা জেনারেট করতেছে কিভাবে, বান্ডেল অফিস এন্ড পার্কিনসেস অফ ফাইবারের মাধ্যমে। অর্থাৎ প্রথম দুইটা ফাংশনই মেইনলি, একটা হচ্ছে সাইনোএট্রোভিয়াল নট, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার নট, এট্রোভেন্ট্রিকুলার নট, এই দুইটা মাঝখানে। আর বাকিগুলো হচ্ছে পুরো সারফেসটাকে ইন এন্ড আউট, অর্থাৎ সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজ করতেছে। এটা কি হচ্ছে, ইলেকট্রিসিটি ইম্পালসটা জেনারেট হয় এদিক দিয়ে, পুরো হার্টটাকে জেনারেট করতেছে, পুরো হার্টটাতে আপনার সাপ্লাই করতেছে। আচ্ছা, এক নাম্বার প্রথম প্রশ্ন, এখান থেকে যদি প্রশ্ন আসে, সেই প্রশ্ন কথা কথা হচ্ছে যে সাইনোএট্রোভিয়াল নোডের কথায়, সাইনোএট্রোভিয়াল নোডের পজিশন হচ্ছে রাইট এট্রিয়ামে, এক নাম্বার। সাইনোএট্রোভিয়াল পজিশন কথা হচ্ছে রাইট এট্রিয়ামে, এটা মাথায় রাখবেন। আহ সাইনোএট্রোভিয়াল নোডকে কি বলা হয়, ন্যাচারাল পেসমেকার বলা হয়ে থাকে, এক নাম্বার। দুই নাম্বার, আচ্ছা, এট্রিওভেন্ট্রিকুলার পজিশন কোথায় হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে, এটাও মাথায় রাখবে, এটাও নিয়ে প্রশ্ন হয়। হ্যাঁ, এইখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই দুটাই। অর্থাৎ হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, এটা জেনারেট করতেছে হচ্ছে সাইনোএট্রোভিয়াল নোড। হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে বলে হার্ট পাম্প করতে পারতেছে, নিজে থেকে অটোনোমাসলি পাম্প করতে পারতেছে। আর যখন এই সিস্টেমটা বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি জেনারেট করা বন্ধ হয়ে যায়, তখনই একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। হুম,
বলেন। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 9 জন আছেন, 9 জনের যদি কোথাও কোনো সমস্যা হয়, 9 জন প্রপারলি বুঝতে পারতেছেন তো, নাকি আমি শুধু কবিতার মতো বকে যাচ্ছি? এই স্লাইডটা আবার একটু ইয়ে করেন। কোনটা? যে এটাই। এটা হুম। আবার রিভিউ করবো? জি। আমাদের নোট হচ্ছে 4টা। একটা হচ্ছে সাইনোএট্রুবিয়ান নোট, এট্রোভেন্ট্রিকুলার নোট, বান্ডেল অফ পার্কিনসন্স অফ ফাইবার। এই 4টা নোট আপনাদের জন্য পরিশ্রম একটার পিছনে করতেছি, কারণ এই জিনিসটা মনে রাখেন। আমি চাই আপনারা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে কোনো রকম প্রশ্ন বা কোনো রকম ত্রুটা যেন না থাকে। এটা রাখাই যাবে না। আপনি বেসিক স্ট্রং করতে গেলে, আপনার প্রিলিমিনারি টিকতে হলে আপনাকে কার্ডিওভাস্কুলার নিয়ে বস হতে হবে। হ্যাঁ, আমি এখন বলি, আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্ট নিজে থেকে যে পাম্প করার সময় একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট করে। এই জেনারেট করে বলে আমরা হার্ট অটোনোমাসলি ভাবে পাম্প করতে পারি। আমরা ইসিজির মাধ্যমে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করে থাকি। আচ্ছা, আমাদের যে নোট আছে 4টা, সাইনোএট্রোভিয়ান নোট, এট্রোভেন্ট্রিকুলার, বান্ডেল অফ পার্কিনসন্স অফ ফাইবার। তার মধ্যে মেইনলি 2টা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাইনোএট্রোভিয়ান নোট, এট্রোভেন্ট্রিকুলার নোট। এসএ নোডের পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে রাইট এট্রিয়াম। এবি নোডের অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে রাইট ভেন্ট্রিকল। যদিও বি টু এন হয়, মাঝখান বরাবর হয়, তবে রাইট, যদি এটা আসলে পরীক্ষার মাঝখানে এভাবে আসে না, তবে যদি প্রশ্ন আসে তো আপনাকে রাইট ভেন্ট্রিকল হিসেবে দাগাইতে হবে। এক গেল, 2টা গেল। এখন এই যে ইলেকট্রিসিটি যে এম্পালস করতেছে, যখন আমরা কি বলি রাইট এট্রিয়াম, আবার হ্যাঁ, এসএ নোড কি বলা হচ্ছে? এসএ নোড হচ্ছে ন্যাচারাল পেসমেকার। আমরা কি জানি, রাইট এট্রিয়ামে এবং রাইট ভেন্ট্রিকলে, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামে যখন ব্লাড সাপ্লাই হয়, তখন এটা কি হয়? পুরোপুরি ডাইস্টল হয়, ফিল আপ হয়ে যায়, পুরোপুরি ডাইস্টল হয়। তখন এটাকে কন্ট্রাকশনের জন্য প্রয়োজন পড়ে। এই কন্ট্রাকশন তখনই হবে যখন এসএ নোড কি হবে, ইলেকট্রিসিটি ইম্পালস করবে। অর্থাৎ এসএ নেট যখন এটাকে ইলেকট্রিসিটি দিবে, অর্থাৎ এসএ নোড যখন এটাকে ইলেকট্রিসিটি দিবে, অর্থাৎ এসএ নেট যখন এটাকে ইলেকট্রিসিটি দিবে, তখনই এই রাইট সাইডে বা লেফট সাইডের এট্রিয়াম গুলো কি কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করার পরে কি হবে, রাইট এট্রিয়াম থেকে ব্লাড কি হবে, লেফট ভেন্ট্রিকুলে যাবে। অর্থাৎ রাইট এট্রিয়াম থেকে লাইট ভেন্ট্রিকুলে আসবে। ঠিক একই সময় লেফট এট্রিয়াম থেকে ব্লাড আপনার লেফট ভেন্ট্রিকুলে যাবে। বুঝতে পারছি? আবার যখন লেফট ভেন্ট্রিকুলে বা ভেন্ট্রিকুলে যখন ব্লাড গুলো আসলো, যখন ডাইস্টোল হলো, তখন ভেন্ট্রিকুলের মধ্যে যখন ডাইস্টোল হবে, তখন এটা আমাদের কন্ট্রাকশনের প্রয়োজন পড়বে। তো যখন এখানে যখন কন্ট্রাকশন হবে, এই কন্ট্রাকশনের জন্য যে ইলেকট্রিসিটির যে দরকার পড়বে, যে ইলেকট্রিসিটি জেনারেট করবে কি, এট্রোভেন্ট্রিকুলার নোড। এতটুকু বুঝলেই হবে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল বলতে বোঝায়, অর্থাৎ যেই সময়ের মধ্যে হার্টে একবার ব্লাড ইন হচ্ছে আর হার্ট থেকে একবার ব্লাড আউট হচ্ছে, এই যে সময়টাকে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এই পুরো সময়টাকে, পুরো সময়টা কার্ডিয়াক সাইকেল 0.8 ন্যানো সেকেন্ডে করে থাকে। সরি, ন্যানো সেকেন্ড না, 0.8 সেকেন্ডে করে থাকে। অর্থাৎ যে পুরো কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ হার্টে ব্লাড একবার ঢুকতেছে, একবার বের হচ্ছে, এই যে ঢুকা এবং বের হওয়ার যে সময়টা নিচ্ছে, এটা সময় নিচ্ছে 0.8 সেকেন্ড। আর 0.7 সেকেন্ডেই শুধুমাত্র সময় নেয় কোথায়, হার্ট ডিপোলারাইজেশনের সময়, অর্থাৎ কন্ট্রাকশনের সময়। এই কন্ট্রাকশনের যে সময়টা নেয় সেটা হচ্ছে 0.7 সেকেন্ড। হার্টের 2টা স্টেজ, একটা হলো ডাইস্টল স্টেজ, একটা সিস্টোল স্টেজ। হ্যাঁ, ডাইস্টল মানে কি আমরা জানি প্রসারিত হবে, সিস্টোল মানে কি সংকুচিত হবে। সর্বপ্রথম ডাইস্টলে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনের সময় লাগবে কতটুকু, 0.7 সেকেন্ড। অর্থাৎ হার্ট ডিপোলারাইজেশন, আর্টারিয়াস ডিপোলারাইজেশনের সময় লাগবে 0.7 সেকেন্ড। আপনাদেরকে আমরা স্লাইডের মাঝখানে বুঝাবো। এইটা একটু খেয়াল করে দেখেন, এই ফেজটা একটু খেয়াল করে দেখেন, একটু জটিল কিন্তু বুঝতে পারলে খুব সহজ। এটা দেখেন, এটা বুঝলে আবার সুন্দর বোঝা হবে। এই জিনিসটা একটু বুঝেন। আমরা এই যে জেনারেট হচ্ছে, যে আমরা যে একটা ইসিজি একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই ইসিজিটা গ্রাফ যে একদম টি ওয়েভ পর্যন্ত ফিল আপ হতে সময় লাগছে 0.8 সেকেন্ড। আপনি যদি ইসিজি গ্রাফ ভালো করে লক্ষ্য রাখেন, ওখানে দেখবেন 0.8 সেকেন্ড লেখা থাকে, 0.8 সেকেন্ড লেখা থাকে। 0.9 সেকেন্ড হলে হার্টের সমস্যা বলা হয়, যে হার্টে লোড হচ্ছে, হার্টের ব্লাড সাপ্লাই ঠিক মতো হচ্ছে না। পুরো সাপ্লাইটা, পুরো জেনারেশনটা, পুরো যে সিস্টেমটা, ইকোসিস্টেম কমপ্লিট হতে সময় নেবে 0.8
0.8 সেকেন্ড, অর্থাৎ এই গ্রাফটা ফিল আপ হতে সময় নেবে 0.8 সেকেন্ড। আচ্ছা, আর 0.7 সেকেন্ড শুধুমাত্র সময় নেবে এই গ্রাফটা ফিল আপ হতে এই যে আর্টিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এই সেকেন্ড সময় নেবে 0.7 সেকেন্ড। আর 1 সেকেন্ড সময় নেবে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময়, 0.1 সেকেন্ড। তো টোটাল হবে 0.8 সেকেন্ড। আচ্ছা, এখন আমি প্রশ্ন আসি, আমরা যখন সাইনোএট্রোভিয়াল নোট জেনারেট করবে, তখন আমি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করে দেখি, এই জায়গাটা, এটা হচ্ছে পি ওয়েভ, কিউ আর, একটু বুঝে নিয়েন, এস টি, এই জিনিসটা একটু বুঝে নিন, হ্যাঁ, একটু তেরা বেড়া হইলে একটু বুঝে নেন আপনাদের জন্য। আচ্ছা, এখন মনে রাখেন, আপনি একটু ইমাজিন করেন, সাইটের একটু ডায়াগ্রামটা ইমাজিন করেন, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম, ইমাজিনেশন করেন। যখন এখানে ব্লাড ফিল্ড হয়ে গেল, ধরুন পুরোপুরি ব্লাড ফিল হয়ে গেছে, তখন এটা কন্ট্রাকশন করবে। তো যখন ফুলফিল হয়ে যাবে, এটা কন্ট্রাকশনের জন্য আর কি করবে, এসএ নোটকে কি তাগিদা দিবে, ইম্পালস করতে বলবে। এসএ নোট যখন ইম্পালস অর্থাৎ কন্ট্রাকশনের জন্য ইলেকট্রিসিটি জেনারেট করবে, যখন, তখন এটা কি ওয়েভ, ইলেকট্রিসিটি যখন জেনারেট করবে তখন কি হবে, এটা কন্ট্রাকশন হবে। আর এসএন এর যখন ইলেকট্রিসিটি জেনারেট করবে, তখন এটা কি হবে, এই দেখেন, যখন ইলেকট্রিসিটি যখন জেনারেট করতেছে, এসএন এর যখন ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, তখন কি হচ্ছে, হার্ট ডিপোলারাইজেশন হচ্ছে। অর্থাৎ হার্ট ডিপোলারাইজেশন স্টেটের সময় কন্ট্রাকশন গ্রহণ করবে বা করতে চাবে, তখন কি করবে, এসএ নোট কি করবে, কন্ট্রাকশন যখন একটা ইলেকট্রিসিটি জেনারেট করবে, এই যে ইলেকট্রিসিটি জেনারেট করলো, জেনারেট করার পরে একটা ওয়েভ সৃষ্টি হবে, একটা ওয়েভ সৃষ্টি যার নাম হচ্ছে পি ওয়েভ, একটা ওয়েভ সৃষ্টি করবে, এটা ওই সিস্টেমের নাম হচ্ছে কি, এটার নাম পি ওয়েভ। তো আমরা যখন গ্রাফে একটা প্রথম ওয়েভটা দেখতে পারি, ইসিজি প্রথম ওয়েভ দেখতে পারি, তখন এই ওয়েভটা কি সৃষ্টি করে, কে ক্রিয়েট করে, সেটা হচ্ছে এসি নোট ক্রিয়েট করে। কমপ্লিকেশন হয়ে যাচ্ছে মনে হয় বেশি, আমি আবার বলি, ধরেন আপনার হার্টে রাইট এট্রিয়ামে ব্লাড ফিল হয়ে গেছে, এটাকে কন্ট্রাকশন প্রয়োজন হবে। যখন কন্ট্রাকশন হবে তখন কি হবে, এসএ নোট কি করবে, এই যে এখানে থাকে এসএ নোট, একটা ইলেকট্রিসিটি জেনারেট করবে। এই যে ইলেকট্রিসিটি জেনারেট করলো, জেনারেট করার ফলে একটা ওয়েভ সৃষ্টি হবে। এই যে একটা ওয়েভ সৃষ্টি হয়েছে না, এই ওয়েভটার নাম আমরা মেডিকেলের ভাষায় বলি পি ওয়েভ। হ্যাঁ, একটা ওয়েভ কি করবে, এসএ নোট কি হলো, কন্ট্রাকশন করলো। কন্ট্রাকশন করার পরে কি হবে, রাইট এট্রিয়াম থেকে ব্লাড কি হবে, লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। যখন লেফট ভেন্ট্রিকল আবার ডিপোলারাইজেশন হবে, যখন ফুলফিল হয়ে যাবে, তখন কি হবে, তখন কি বলছিলাম যে এভি নোট আবার ইলেকট্রিসিটি জেনারেট করবে। যখন ইলেকট্রিসিটি জেনারেট করবে, তখন আবার একটা ওয়েভ ক্রিয়েট হবে। যে ওয়েভটা ক্রিয়েট হবে, এই ওয়েভটার নাম হচ্ছে কিউ আর এস। এই ওয়েভটার নাম হচ্ছে কিউআরএস। কিউআরএস ওয়েভ ক্রিয়েট হবেই, যখন হয়ে যাবে, তখন কি হবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। যখন এটা ইলেকট্রিসিটি জেনারেট করবে, অর্থাৎ এই যে ওয়েভগুলো যে ইন্ডিকেশন দিচ্ছে, ইন্ডিকেশন দেওয়ার মানে হচ্ছে এটা ইলেকট্রিসিটি জেনারেট করতেছে বলে এটা ওয়েভ সৃষ্টি হচ্ছে। যখন কিউআরএস জেনারেট হয়ে যাবে, তার মানে কি হচ্ছে, এটাকে কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হয়ে যাবে, কি হবে, তখন কি হবে, যে পালমোনারি থেকে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে চলে যাবে, এবং আপনার সরি রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে চলে যাবে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কি হবে, পুরো বডিতে সাপ্লাই হবে। ঠিক আছে, এখন আপনাকে যদি বলা হয়, প্রশ্নে বলা হয় পি ওয়েভ কে ক্রিয়েট করে, এসএ নট, কিউআরএস কমপ্লেক্স কে ক্রিয়েট করে, এভি নট। এখান থেকে যদি প্রশ্ন হয়, তো এই দুটোই প্রশ্ন হবে। এখন ইসিজি গ্রাফ যদি আপনাদের কাছে প্রশ্ন আসে, ইসিজি গ্রাফ যদি আপনারা দেখেন, তখন আপনারা তো বলতে পারবেন যে এসএ নোট পি ওয়েভ কেন ক্রিয়েট হচ্ছে, কিউআরএস ওয়েভ কেন ক্রিয়েট হচ্ছে, বলতে পারবেন তো, বুঝতে পারবেন তো? জি ভাইয়া। বলতে পারবো। আচ্ছা, এখন খেলাটা এখানেই। ধরেন ইসিজির, যদিও খুব একটা ইসিজি আমি ভালো বুঝি না, কারণ ইসিজির উপরে অনেক কোর্স আছে, তবে আমার যতটুকু নলেজ, আমি যতটুকু জানি, ততটুকু আপনাকে বলতেছি। যখন আপনি দেখবেন কোন পেশেন্টের পি ওয়েভ ক্রিয়েট হচ্ছে না, কিন্তু এ কিউআরএস কমপ্লেক্স ক্রিয়েট হচ্ছে, তখন পেশেন্টটা কি হচ্ছে, হার্ট ফেলিওরের দিকে আগাচ্ছে। অর্থাৎ এইটা যখন, এই স্টেটটা যখন ফ্ল্যাট থাকবে, অর্থাৎ এই স্টেটটা যখন এভাবে ফ্ল্যাট থেকে ডিরেক্ট কিউআরএস কমপ্লেক্স রেডি হবে,
তখন এই সিচুয়েশনটা আমরা কি করব, পেশেন্ট হার্ট ফেলোর কার্ডিয়াক অ্যারেস্টের দিকে আগাচ্ছে, কিন্তু তার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন আছে। ঠিক আছে, পেশেন্ট কি হচ্ছে, হার্ট ফেলোরের দিকে আগাচ্ছে। যখন কারো এই পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে, পি ওয়েভটা ফ্ল্যাট থাকবে, তখন পেশেন্টকে আমরা কি বলবো, পেশেন্টটা কি হচ্ছে, হার্ট ফেলোরের দিকে আগাচ্ছে। এক নাম্বার। যদি কিউ আর এস এই কমপ্লেক্সের যদি ওয়েভটা অ্যাবসেন্স থাকে, তখন আমরা পেশেন্ট কি বলবো, যার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অ্যাবসেন্স হচ্ছে, বা এটা যদি ছোট হয় তখন আমরা কি বলবো, এর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কম হচ্ছে। এটার একটা নিউজ মাপ আছে, আপনারা যখন দেখবেন তখন দেখবেন একটা গ্রাফের বা চারটা ঘরের মাধ্যমে এটা বিদ্যমান থাকে। এটা সাইজ উঁচু নিচু হয় বা ছোট বড় হয়। যখন দেখবো যে এই সাইজটা ছোট বড় হচ্ছে, তার মানে হচ্ছে কি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কম হচ্ছে বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বড় হচ্ছে। আচ্ছা, এর মাঝখানে অনেক কিছু কেস আছে, যেটা আরেকটা কেস বলি, এটা অনেক সময় এই যে আর এস, হ্যাঁ, এটা অনেক সময় উপরের দিকে যায়, অনেক সময় বেড়ে যায়। এই এসটি অনেক সময় কাছে চলে আসে, কখনো দূরে চলে যায়। এই প্রশ্ন একদিন আমি আপনাদেরকে পুরো বুঝাবো, ইসিজি নিয়ে যেদিন আবার পাবো, বা ইসিজি নিয়ে যেদিন আপনাদের কাছে ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স পড়াবো, সেদিন আরেকটু জিনিসগুলোকে মডিফাই করব। তবে এটুকু জিনিস মনে রাখেন, যখন আমাদের হাইপোক্যালিমিয়া স্টেট আসে, যখন আমাদের বডিতে পটাশিয়ামের লেভেল কমে যায়, হ্যাঁ, তখন আমাদের কিন্তু যে এসটি যে এসটি যে সেগমেন্টটা আছে, এটা ডাউনগ্রেডে চলে যায় হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে। অর্থাৎ ই ওয়েভটা তখন উপরের দিকে চলে যায় না, ই ওয়েভটা তখন নিচের দিকে আসে। এক নাম্বার। যখন হাইপো ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া হবে, তখন কি হবে, তখন এই স্টেটটা কি হবে, উপরের দিকে বেশি চলে যাবে, উপরের দিকে বেশি চলে যাবে। তখন বলতে যাবে আমাদের বডিতে পটাশিয়াম বেড়ে গেছে। যখন এটা নিচে চলে যাবে, তখন বলবো আমাদের বডিতে পটাশিয়াম কমে গেছে। যখন এটা উপরে চলে যাবে, তখন বলবো যে আমাদের বডিতে পটাশিয়াম বেড়ে গেছে। এক নাম্বার। আবার এইখান থেকে যেটা যে দূরত্ব, এই কিউআরএস কমপ্লেক্স থেকে এই টি লেভেল পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব যদি কখনো কমে যায়, এই দূরত্ব যদি কখনো কমে যায়, তখন বলবো কি, ক্যালসিয়াম না, হাইপার ক্যালসিয়ামিয়া হয়েছে। হ্যাঁ, আর যদি বলি যদি এই পুরোপুরি সময় হাইপার ক্যালসিয়াম, তখন বডিতে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে। এই দূরত্ব যদি কখনো বেড়ে যায়, তখন বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, এটা হাইপোক্যালসিমিয়া হয়েছে। হ্যাঁ, তখন এই জিনিসগুলো স্টেট গুলো মনে রাখবেন। এতটুকু মাথায় রাখলে আপনি বেসিক কিছু ইসিজি রিড করতে পারবেন। আর ফাইব্রিলেশন একটা আছে, যেটার কোনো সেগমেন্টেশন থাকবে না। অর্থাৎ ইসিজি গ্রাফটা কিরকম হবে, ইসিজি গ্রাফটা ঠিক এরকম হবে। যদি কখনো ইসিজি গ্রাফ দেখেন, তখন এই হচ্ছে ফাইব্রিলেশন হবে। এটা অর্থাৎ অর্থাৎ এরিথমিয়া হতে হবে, অর্থাৎ তার বিটিং গুলো ঠিকঠাক মতো হবে না, অর্থাৎ কন্ট্রাকশন ঠিকঠাক হচ্ছে না, ডায়াস্ট্রল ঠিকঠাক মতো হচ্ছে না। তখন এই স্টেটটাকে আমরা ফাইব্রিলাইজেশন বলে থাকি। খুব কারেন্ট স্টেটে এই স্টেটে ইমার্জেন্সি ভাবে হসপিটালে এডমিট করতে হয় একটা পেশেন্টকে, কারণ এই স্টেটে চলে গেলে পেশেন্টকে কার্ডিয়াক অ্যারেস্ট করার সম্ভাবনা বেশি থেকে যায়। আচ্ছা, বুঝতে পারছি, কমপ্লিকেশন থাকবে এটাতে, স্যার আরেকবার কিছু করার নাই। যদি একটু বুঝাইতেন, ভাইয়া গলা অটোমেটিক ব্যথা বের হয়ে হয়ে গেছে, গেছিলাম কেমন চিল্লায় যেন। গেছে। আচ্ছা, যদি আমরা এসে নোট, এভি নোট, দুইটা প্রশ্ন কথা বলি, যখন আমরা এই প্রশ্ন নিয়ে কথা বলবো। ভাইয়া ওইটা বুঝছি, ডিপ ওই যে কার্ডিয়াক আপনি যে ইসিজি দেখে আমরা কি কি সমস্যা বুঝবো ওইটা বুঝাইলেন, ওইটা আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা আচ্ছা, বুঝিনি। যখন মাথায় রাখবেন, যখন আমাদের এই ওয়েভটা ক্রিয়েট হবে না, এই যে ওয়েভটা যেটা মার্কিং করতেছি, এই ওয়েভটা যখন ক্রিয়েট হবে না, তখন এটা কি হবে, যে তার হার্ট ফেলোর দিকে কন্ডিশন আগাচ্ছে। এক নাম্বার মাথায় রাখবেন। এক, যখন কিউআরএস কমপ্লেক্সটা অ্যাবসেন্স থাকবে, বা কিউআরএস এর কমপ্লেক্সের সাইজের অ্যাবসেন্স থাকবে, তার মানে হচ্ছে ভেন্ট্রিকুলারের ডিপোলারাইজেশনের সমস্যা হচ্ছে, অর্থাৎ ভেন্ট্রিকল ঠিকঠাক মতো পাম্পিং বা কন্ট্রাকশন হচ্ছে না। এক নাম্বার। দুই নাম্বার গেল, এখানে হচ্ছে এস, এটা এই সেগমেন্টটাকে বলে আমরা এসটি সেগমেন্ট। যখন এসটি এই যে এই সেগমেন্টটা, এই যে সেগমেন্টটা যখন নিচের দিকে থাকবে, তখন হচ্ছে হাইপোক্যালামিয়া। আর উপরের দিকে যখন যাবে, তখন হচ্ছে হাইপার ক্যালামিয়া। অর্থাৎ যখন দিকে থাকবে তখন বডিতে পটাশিয়াম লেভেল কম থাকবে, যখন উপরের দিকে থাকবে তখন পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। এক নাম্বার। আবার যখন এটা দূরত্ব কিউআরএস থেকে কমে আসবে, এটা দূরত্ব যখন কিউআরএস থেকে কমে আসবে, তখন আমরা এই স্টেটটাকে কি বলবো, হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিয়াম, অর্থাৎ বডিতে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে। বুঝতে পারছি? বুঝতে জি পারছি। স্যার।
আচ্ছা, ইসিজি নিয়ে আমি ক্লাস নিয়েছি, ইসিজিটাকে আমি রিড করতে চাচ্ছি না, আবার একটু আগের ক্লাসে মেবি টাইম লিমিট শেষ হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, আমি কেটে আবার জয়েন হচ্ছে, আপনারা কেউ জয়েন না, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, টাইম লিমিট আমি রেডি করতেছি আবার, হ্যাঁ। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আসছি, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। পাচ্ছি। আচ্ছা, সরি ফর দ্যাট, কারণ হচ্ছে টাইম লিমিট শেষ হয়ে গেছিল। আচ্ছা, এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের অ্যান্সার আশা করি এই স্লাইডের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে পারবো। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট প্রশ্নটা হচ্ছে এইভাবে যে আমাদের হার্ট থেকে কি পরিমাণ ব্লাড ইজাকুলেট হচ্ছে 1 মিনিটের মধ্যে, অর্থাৎ হার্ট কি পরিমাণ ব্লাড আমাদের পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে, যেই পরিমাণ বডি 1 মিনিটে সাপ্লাই দিচ্ছে এটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলতেছি। আচ্ছা, কার্ডিয়াক আউটপুটটা আমরা কিভাবে বাইর করি? কার্ডিয়াক আউটপুট বাইর করি হচ্ছে হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউমটাকে গুণ করে। আচ্ছা, এখন বলে হচ্ছে যে স্ট্রোক ভলিউমটা কোনটা? স্ট্রোক ভলিউমটা হচ্ছে 1 মিনিটে যে পরিমাণ ব্লাড বডিতে এক্সক্রিটেড হচ্ছে, সেই এক্সক্রিটেডটাকে ব্লাডের ভলিউমটাকে আমরা কি স্ট্রোক ভলিউম বলতেছি। অর্থাৎ 1 মিনিটে হার্টের ভেন্ট্রিকল থাকে, রাইট ভেন্ট্রিকল থেকে যেই পরিমাণ ব্লাড আপনার লাংসে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকল থেকে যেই পরিমাণ ব্লাড পুরো বডিতে সাপ্লাই হচ্ছে, এই দুইটা প্রসেসে এই প্রসেসে কি পরিমাণ ব্লাড সাপ্লাই হচ্ছে এইটার যে ভলিউমটা, এই ভলিউমটাকে আমরা কি বলছি? স্ট্রোক ভলিউম। আচ্ছা, নর্মাল কার্ডিক আউটপুট 70 বিট পার মিনিট, আমরা তো জানি 70 ml পার বিট হচ্ছে আপনার স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম এই দুটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 5000। আচ্ছা,
যদি আমরা এই প্রশ্নটাকে চিন্তা করে থাকি তাহলে হচ্ছে কি দেখতে পাচ্ছি 70 বিট/মিনিট, অর্থাৎ যেটা আমাদের রেগুলার হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউম যদি গুণ করি 70 ml, 5,000 লিটার আসবে। 5,000 মিলিলিটারকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে হচ্ছে 5 লিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 70 ml, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমরা কিভাবে পাই? তো বলতে পারবেন আমাকে? নাকি আমরা হুদাই জাস্ট সূত্রের মধ্যে আমরা এটাকে বসাই দিয়ে এটাকে আমরা গুণ করে আমরা এই 5 লিটার বের করি? কারো কি জানা আছে এই 70 লিটারটা, 70 মিলিলিটারটা, এটা কি আমরা, কারো কাছে জানা আছে এই 70 মিলিলিটারটা আমাদের বডিতে কিভাবে আসে? এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে পড়বে। আচ্ছা, স্ট্রোক ভলিউম আমি কি বলছিলাম, ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড এক্সক্রিটেড হচ্ছে তাকে আমরা এয়ারটা স্ট্রোক ভলিউম। আচ্ছা, আমাদের এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের কিন্তু 5 লিটার অ্যাভারেজ, অর্থাৎ প্রতিবার 5 লিটার করে ব্লাড প্রতি 1 মিনিটে আমাদের বডিতে সাপ্লাই হচ্ছে। 5 লিটার করে ব্লাড, হ্যাঁ, আমাদের বডিতে 5 থেকে 6 লিটারই থাকে। প্রতিবারে 5 লিটার করে ব্লাড কি হচ্ছে, সাপ্লাই হচ্ছে পুরো বডিতে, পাম্পিং হচ্ছে, একবার ইন আউট হয়ে পুরো বডিতে সাপ্লাই হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে স্ট্রোক ভলিউম, এই 70 ml যে স্ট্রোক ভলিউম, এটা আমরা পাইলাম কোথা থেকে? আচ্ছা, এবার আসি আপনাদের সাথে প্রশ্ন আছে, ফর্মুলা দেখি। এইটা হচ্ছে ফর্মুলা হচ্ছে আহ, আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? না স্যার। এখন পাচ্ছেন কি? না স্যার। ফুল না, এই অল্প একটু। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আবার বাই করছি। আশা করি এখন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যখন এই রেকর্ড গুলো দেখবেন ফোনের পোর্ট্রেট মোডে না, ল্যান্ডস্কেপে দেখবেন, তাহলে আপনাদের কাছে ভিজুয়ালটা ক্লিয়ার হবে। অনেকে কমপ্লেইন করেন যে পোর্ট্রেট ভিউতে দেখলে স্লাইড ছোট আসে। আপনাদেরকে একটু বলি, একটু আপনারা বিপিসি সেকেন্ড গ্রেডের কর্মকর্তা হবেন, আপনারা অবশ্যই জানেন যে ফোনে পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোড কিভাবে অন করতে হয়। অনেকে কমপ্লেইন আসে যে আমরা পোর্ট্রেট মোডে স্লাইড ছোট আসতেছে, কিংবা এয়ার মোডে স্লাইড ছোট আসতেছে। আপনারা বলি একটু কষ্ট করে, যখন আপনি পুরো স্ক্রিন ভিউ, আপনার মুভি দেখি না আমরা এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও দেখতেছি না, তখন আমরা একটা লেন্সকোপ করতেছি, আপনি এখানেও তো লেন্সকোপ মোডের অপশন আছে, স্ক্রিন বড় করার অপশন আছে, আপনি স্ক্রিন বড় করলে করলে আপনার ফুলটা ভিউটা দেখতে পাবেন। আপনি যত রকমের জুম করার ইচ্ছা আপনি তত রকমের জুম করতে পারবেন, আমরা তো জুম লিমিট এটা রেখে রাখিনি, আপনি চাইলে প্রত্যেকটা ওয়ার্ড জুম করে দেখতে পারবেন। ইভেন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে স্লাইডে দেখতেছেন, এই স্লাইডটা কি আপনাদের কাছে ছোট হচ্ছে, ছোট লাগতেছে কিংবা বড় লাগতেছে, এরকম কোনো কিছু? না স্যার, ঠিক আছে, সমস্যা নাই। পারফেক্ট সাইজ না? আচ্ছা, ঠিক আছে। না, এটা নিয়ে একজন কে জানি আমাকে বলছিল, পরে আমাকে বলা হয়েছিল, আমি তো বলছিলাম যে না, এরকম তো হওয়ার কথা না, কারণ পাওয়ার পয়েন্ট আপনি যত বড় ইমেজ শেয়ার করবেন তত বড় ইমেজই আপনার কাছে আসবে। আচ্ছা, এখানে আবার প্রশ্নে আসি, অনেক বড় দিয়ে আগাই ফেলছি। আহ, আমরা স্ট্রোক ভলিউম কিভাবে কাউন্ট করব? আপনার প্রশ্ন আসছিল, আমার কাছ থেকে একজন প্রশ্ন করছিল স্ট্রোক ভলিউম এসভি। আমরা হার্টকে কি বলছিলাম, হলো মাসকুলার অর্গান। হলো কেন? এখানে একটা ফাঁপা জায়গা থাকে। আমরা বেলুন দেখছি না, বেলুনকে যদি আমরা প্রপারলি ভাবে যদি এয়ারটাকে বের করে ফেলি, বেলুন কি হবে, চুপসে যাবে, যাবে তো নাকি? জি। আচ্ছা, যদি বেলুন, কিন্তু এমনটা কি হয় যে হার্টকে চুপসে যায়? আমরা কি কখনো হার্টকে চুপসে যাইতে দেখছি? জি না। আহ যেহেতু আমরা চুপসে যেতে দেখিনি, তো হার্টে ডাইস্টোল হওয়ার সময় কিছু পরিমাণ ব্লাড হার্ট রিজার্ভে রাখে। এই রিজার্ভ ব্লাডকে আমরা বলি ইডিভি, অর্থাৎ ইন ডায়াস্টোলিক ভলিউম। যেই পরিমাণ ব্লাড হার্ট ভেন্ট্রিকলে রিজার্ভ রাখে, এই রিজার্ভটাকে আমরা কি বলতেছি, ইন ডায়াস্টোলিক ভলিউম।
যদি ভেন্ট্রিকলে ব্লাড যদি পুরোপুরি রিসিভ বা রিজার্ভ না থাকতো, কি হচ্ছে, ভেন্ট্রিকল চুপসে যেত। ঠিক একই অপোজিশনে এট্রিয়ামে যদি কিছু পরিমাণ ব্লাড রিজার্ভে না রাখতো, তাহলে কি হতো, এট্রিয়ামে চুপসে যেত। কারণ আমরা প্রথমেই বলছি, স্লাইডের শুরুতে, ক্লাসের শুরুতেই বলছি, হার্ট হচ্ছে হোলো মাস্কুলার অর্গান, অর্থাৎ এখানে একটা ফাঁপা জায়গা আছে। যদি ফাঁপা জায়গায় আপনি কোনো রকম ব্লাড না রাখেন, কোনো রকম ব্লাড না থাকে, তাহলে কি হবে, এটা চুপসে যাবে। আর যদি হার্ট একবার চুপসে যায়, পেশেন্ট একেবারে পটল তুলতে চলে যাবে। এই আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আপনি প্রত্যেক স্যার ইভেন এবার লাংসও, বুঝতে পারছি লাংস স্যার। আমরা রেসিডুয়াল ভলিউম জানি না, লাংস ভলিউম আমরা জানি 5 লিটার। আচ্ছা, 500 আর কি, 500 ml। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্ট্রোক ভলিউম করার সময়, অর্থাৎ ভেন্ট্রিকুলে যতটুকু পরিমাণ ব্লাড রিজার্ভে থাকে, এট্রামে যতটুকু পরিমাণ ব্লাড রিজার্ভে থাকে, এই দুইটা থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে যে পরিমাণ ব্লাডটা অবশিষ্ট থাকবে, সেটাই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। অর্থাৎ ভেন্ট্রিকুলে থাকা ব্লাড, রিজার্ভে থাকা ব্লাড এবং এট্রিয়ামে রিজার্ভে থাকা ব্লাডকে যদি আমরা মাইনাস করি, যদি বাদ দেই, ভেন্ট্রিকুলে থাকা ব্লাডটাকে, এট্রিয়ামে থাকা ব্লাডটাকে যদি আমরা বাদ দেই, তাহলে কতটুকু থাকবে, যা থাকবে সেটাই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। এখন বলতে পারেন, ভাইয়া স্ট্রোক ভলিউমের সূত্র এখানে দিছেন আপনি 120, আবার আপনার সিস্টোলিক ভলিউম দিছেন 50। এটা হচ্ছে এভারেজ পেশেন্ট। আপনার 100টা পেশেন্টের উপরে আপনার এক্সামিনেশন করার পরে, বিভিন্ন তথ্য সাইন্টিফিক ভাবে অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার পরে এই ভলিউমটাকে কনস্ট্যান্টলি ধরা হয়েছে। এই ভলিউমটা হেরফের হয়, এই ভলিউমটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি হয়। পেশেন্ট টু পেশেন্ট ভেরি হয়, আমরা কোথায় ধরতে পারি, এই পেশেন্ট টু পেশেন্ট ভেরি হয় বলে আমরা ইকো করতে বলি পেশেন্টকে। পেশেন্টের এই ইকো করলে আপনি ইনডায়াস্টলিক ভলিউম এবং ইনসিস্টোলিক ভলিউমটা দেখতে পাবেন। আচ্ছা, এই যে দেখেন, 120 আর 120 থেকে যদি 50 বাদ দেই, যেই অ্যামাউন্টটা থাকে, এটা 70 আসবে, 70 ml। তো আমরা স্ট্রোক ভলিউম 70 ml বের করতে পারবো এরপরে। জি পারবো। জি স্যার। কারো কোনো সমস্যা সমস্যা পারবেন তো নাকি? তাহলে আপনাদের কাছে কেউ জি যদি স্যার প্রশ্ন করে, পারবো। এই যে 70 ml স্ট্রোক ভলিউমে 70 ml টা কোথা থেকে আসে বা কিভাবে আমরা পাই, আমরা অ্যান্সার করতে পারবো তো, তাই তো? জি ভাইয়া, আর আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে কি, এই স্ট্রোক ভলিউম তো পেশেন্ট টু পেশেন্ট মানে চেঞ্জ হতে পারে না? এক্স্যাক্টলি, চেঞ্জ হয়। এই পেশেন্ট টু পেশেন্ট চেঞ্জ হয়েই বলে ইকোতে আমরা চেঞ্জ দেখতে পাই। একটু আমাকে 5টা মিনিট সময় দিবেন? আচ্ছা থাক, সমস্যা নেই। স্ট্রোক টু পেশেন্ট চেঞ্জ হয় বলেই তো আমরা ইকোতে ভেরিয়েশন দেখতে পাইনি। আপনাদের মাঝখানে নিচে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ইজেকশন ফ্র্যাকশন। আপনি এটা দেখতে পাচ্ছেন, ইজেকশন ফ্র্যাকশন, যেখানে বলা হয়েছে যে স্ট্রোক ভলিউম থেকে ইনডায়াস্ট্রিয়াল ভলিউম যদি আমরা ডিভাইড করি, আমরা একটা পার্সেন্টেজ পাবো। এই যখন আমরা ইকো দেখে থাকি, কখনো কোনো পেশেন্টের 45 দেখে থাকি, 62 দেখতে পারি, 70 দেখি, দেখি তো নাকি? এই পয়েন্টটা তো ভেরিয়েশন দেখতে পাই তো নাকি? পার্সেন্টেজটা তো ভেরিয়েশন দেখি, দেখি না? জি এই পার্সেন্টেজটা ভেরিয়েশন আসে তখনই যখনই আপনার এই স্ট্রোক ভলিউমটা ভেরিয়েশন আসে। যদি এখানে 80 দিয়ে ভাগ করেন, তখন এটা কমে আসবে না, 46 বা 55-এ চলে আসবে না? জি তখন যদি আমরা এটাকে 60 দিয়ে ভাগ করি, তখন এটা বেড়ে যাবে না? জি বেড়ে যাবে। এই বুঝতে পারছেন, ইকো এইভাবে ডিটারমাইন করি। আশা করি এখন থেকে ইকো রিপোর্ট দেখলে আপনাদের মাথায় আসবে যে কেন এটা ভেরিয়েশন হচ্ছে, কোথা থেকে ভেরিয়েশন হচ্ছে, বুঝতে পারবেন তো? জি বুঝতে পারবো এখন। এই আমার সার্থকতা। যদি আপনার ইকো রিপোর্ট দেখে এখন কোনো ডাক্তার যদি বলে যে ইকো রিপোর্টটা ভালো আছে কিনা একটু চেক করে দেখেন, আপনারা চেক করতে পারবেন তো? জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, শেষ, এই টপিকে এটাই শেষ। এখন ফুল টপিক মিলে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাকে আমাকে করতে পারেন। আমার কোনো কোশ্চেন নাই। কার্ডিওভাস্কুলার সিস্টেম কেমন লাগলো, যদি অনেক বড় লেকচার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।
আপনারা বুঝতে পারলে আমার সার্থকতা, আর কিছু না। কারণ আমি এটার পিছনে একটু শ্রম দিচ্ছি, কারণ আহ এই সময় হয়তো আমি দুটা লেকচারই শেষ করতে পারতাম, বা চাইলে আমি স্কিপ করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে না, আসলে এটা আপনাদের পড়ানো দরকার, এটা বিষয়ে জানানো দরকার। এটা যদি জানতে পারেন তাহলে হয়তো আপনাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। স্যার একদিন আমার আমার কথা একটা স্মরণ প্রশ্ন। করবেন। জি বলেন। উম, স্যার আমি হচ্ছে একটা প্রশ্ন পাইছিলাম যে রাইট অ্যাট্রিয়াম, মানে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মাসেল গুলো কেন বেশি মোটা হয়, ওরকম একটা প্রশ্ন দেখছিলাম। ওটা যদি একটু ইলাবোরেট করতেন তাহলে ভালো হতো। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার মাসেল গুলো কেন হয়? আচ্ছা, প্রথম হ্যাঁ কথা ঠিক হচ্ছে হয়, রাইট মানে এটা এট্রিয়ামের হচ্ছে মাসেল গুলো শুধু রাইট না, মানে টোটাল অ্যাট্রিয়াম আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। আচ্ছা, আমরা বল দেখি না। স্যার হচ্ছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যালো? স্যার হ্যালো? ক্লিয়ারলি শোনা যায়নি কিছু আপনার কথা। আচ্ছা, একটু দাঁড়ান, আমার আবার কি সমস্যা হলো? এতক্ষণ তো শোনাই যাচ্ছিল। আশা করি আমার সবার কি কি সমস্যা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, নাকি স্পেসিফিক ওনার সমস্যা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু চেক করি আমাদের রেকর্ডিংটা অন আছে কিনা, হ্যাঁ? নাহলে আবার আরে কমপ্লেন করবেন। একটু আমাকে আচ্ছা, রেকর্ডিং অন আছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন নেই। আমার যেহেতু এখন স্লাইডের বর্তমান দরকার নাই, আপনাদের প্রশ্নটাই নেই। আহ আপনি প্রথমে বলেছিলেন, এখন শোনা যায় কি? জি স্যার, এখন শোনা আচ্ছা। যাচ্ছে। আপ- আচ্ছা, আপনি বলেছিলেন কি আমাদের হার্টের যে মাসেল, হ্যাঁ, মোটা হবেই না কেন যদি আমাদের হার্ট মাসেল গুলো পাতলা হতো? আপনি মনে রাখেন তো, পুরো 5 লিটার ব্লাড কি পাম্প করতে পারতো? এটা একটু উদাহরণ দেখি। আপনারা টেনিস বল দেখছেন? দেখছি না? জি টেনিস দেখছি। বলকে যদি আমরা মাঝ মাঝ বরাবর কাটি, দেখবেন মোটা একটা লেয়ার পাওয়া যায়। কেন লেয়ার পাওয়া যায়, কেন জানেন? কারণ ওখানে এয়ারটাকে ধরে রাখে। যদি এটা পাতলা হইতো, এটা তো হতো, এটার পাম জাম্প করতো না। তো যেহেতু হার্টকে একটা টাইমে 0.8 সেকেন্ডে পুরো 5 লিটার ব্লাড পাম্প করতে হচ্ছে, সেখানে যদি হার্ট মাসেল যদি আপনার হতো, মানে পাতলা হতো, বা একটু স্টোনিসিস হতো, বা সংকীর্ণ হতো, বা দুর্বল হতো, এই 5 লিটার ব্লাড কি পাম্প করতে পারতো? আপনি একটা 5 লিটার বোতল দেখিয়েন তো, 5 লিটার বোতলে ব্লাডটা কিভাবে পাম্প হচ্ছে? 5 লিটার বোতলের কতটুকু এমএল ভলিউম ধরে? এই ভলিউম পরিমাণ ব্লাড পাম্প করতেছে। এই পাম্পটা যদি আমরা মাসেল পুরুত্ব না হতো, মাসেল যদি মোটা না হতো, তাহলে কিন্তু 5 লিটার পাম্প করা সম্ভব হতো না। তাহলে তো স্যার সব মাসেল সেম হওয়ার কথা ছিল, কিন্তু আমার না হচ্ছে না না, সব অ্যাট্রিয়াম থেকে মাসেল তো আর পাম্প করে না। সব না না না, মাসেল তো আর সেটা পাম্প বলি না, করে না। মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল তো এক হওয়ার কথা, বা মাসেলের থিকনেস। তাহলে কেন হচ্ছে আমি ভেন্ট্রিকলে বলি বেশি মাসেলের থিকনেস? থিকনেস, আমি বলি মাসেলের থিকনেস সব থেকে বড় কন্ট্রাকশন কে জেনারেট করে? আমি একটু আগেই পড়ে আসছি। সব থেকে অ্যাট্রিয়াম। বড় ইলেকট্রিসিটি লেফট এট্রিয়াম। ভেন্ট্রিকল। এট্রিয়াম সব থেকে বড় প্রেসার ক্রিয়েট করে এট্রিয়াম। এই জন্য এট্রিয়ামের থিকনেসটা বড়টা। কারণ আমাদের এসি নোড থেকেই তো ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সব থেকে প্রথমে ব্লাড কোথায় এন্ট্রি নিচ্ছে? এসি নোডে এন্ট্রি নিচ্ছে। এই জন্য এট্রিয়ামের মাসেলগুলো পুরুত্ব থাকে, থিকনেস থাকে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।
এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে যেটা আল্লাহ যেভাবে প্রদত্ত, এটাই বলতে লাগবে চেয়েছিলাম। সেভাবেই ঠিক মানে তিনি তৈরি করতেছেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আমি প্রশ্নটি বলতে চাচ্ছিলাম এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু আমি স্যার যতই ব্যাখ্যা দিই না কেন, ভেন্ট্রিকলের মাসেল হচ্ছে ঠিক বেশি অ্যাট্রিয়াম থেকে। হুম, এই তো বললাম ঠিকের কারণটা কি হচ্ছে, এটা এখানে যদি পুরো পুরো জেনারেটটা যদি পাতলা দেওয়া হতো বা থিকনেসটা যদি কম দেওয়া হতো, তাহলে কি আপনার যে পাম্পিং যে কন্ডাকশন মেথডটা বা এসএনও ঠিক মতো জেনারেট করতে পারতো বা পাম্পিং করতে পারবে বা কন্ট্রাকশনটা ঠিকঠাক মতো হতে হতে পারতো, হতে কিন্তু পারতো না। আশা না করি স্যার, স্যার থিকনেস এখানে আমার একটা আর উত্তর এটা নিয়ে একটু মানে গুলায়েন বলতে না। চাচ্ছি, বলবো কি? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে কনফিউশন হয়েছে স্যার। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অ্যাট্রিয়ামটা ঠিক বেশি, বাট আমার প্রশ্ন ছিল যে ভেন্ট্রিকলটা ঠিক বেশি অ্যাট্রিয়ামের তুলনায়। না, আপনি ইমেজ দেখেন, আপনি একটু ইমেজ দেখেন, আপনি হার্টের ইমেজ দেখেন, আপনি ইমেজ দেখলে আপনার ভুলটা ধারণা চলে যাবে। আমি চাইলে আপনাকে দেখাইতে পারি। স্যার দেখাইলে ভালো হয়, আমিও ভুল হইতে পারি, বাট কনফিউশনটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি। তবে এটা নিয়ে এত কনফিউশন থাকার কোনো মানই হয় না, আমি যতটুকু বলি। আমি এটা কখনো প্রশ্ন আসতেও দেখি নাই। আচ্ছা, আপনার কনফিউশনের জন্য আমি আসলে আনা, এখানে কি আমার ভেন্ট্রিকুলার মাসেল পুরুত্ব দেখা যাচ্ছে, থিকনেস বেশি দেখা যাচ্ছে না এট্রিয়ামের থিকনেসটা বেশি দেখা যাচ্ছে? আপনি নিজেই দেখেন। অ্যাট্রিয়াম, যে পিঙ্ক কালার যেটা বলে। ভাই আপনি স্যার হার্টের আমার কাছে ডায়াগ্রামটা একটু, না ভুল না, ভুল আমিও হতে পারি, ভুল আমিও হতে পারি, আমি মানুষ মাত্রই মানে ভুল। হচ্ছে আমি আমার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আর কি, হ্যাঁ, আমিও না ভুল সমস্যা হতে নাই, পারি, সমস্যা বাট নাই, আমি আমি এটাতে কোনো মাইন্ড করি নাই, আমি কোনো মাইন্ড করি না, ভুল আমারও হতে পারে, ভুল আমারও হতো, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে না, তবে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। আপনাদের কি এনার্জি আছে নার্ভাস সিস্টেমের দিকে যাওয়ার? শর্ট করে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ সেটা শেষ করে দিচ্ছি আমি। আমি বলি যে সিলেবাস ডিজাইনটা একটু ইমপ্রুভ হওয়া উচিত আমাদের। আচ্ছা, নার্ভাস সিস্টেমের ডেফিনেশনের দিকে না যাই। নার্ভাস সিস্টেম, একটা প্রশ্ন আসে যে নার্ভাস সিস্টেম কমপ্লেক্স সিস্টেম, কারণ এখানে নিউরনস এমন নার্ভ সেল কাজ করে, পুরো নেটওয়ার্ক, এই জন্য এটা একটা কমপ্লেক্স সিস্টেম। নার্ভাস সিস্টেমের ডেফিনেশন আপনারা পড়ে নিন, আপনারা অনেক ট্যালেন্টেড পারসন, আপনারা একটু দেখে নেন, যেহেতু সময় খুবই কম আমি একটু শর্টলি শেষ করে দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন বুঝার মধ্যে আপনাকে এই জিনিসটা আসতে পারে বারবার, কি কি জিনিস প্রশ্ন আসে আমি একটু কি স্লাইডে রাখছি, এই জিনিসগুলো মাথায় রাখবেন। নার্ভাস সিস্টেমকে যদি আমরা দুইটা ভাবে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল। অর্থাৎ মাথা, মাথা দিয়ে যেই নার্ভ সিস্টেম গুলো জেনারেট হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ বাংলা ভাষায় যদি বলে, আমাদের হেডের মধ্যে যা নার্ভাস সিস্টেম আছে সবগুলো হচ্ছে সেন্ট্রাল। হ্যাঁ, হেড, হেডের উপর দিয়ে হেডের যে টেইল আছে, যে আমি হেড থেকে যে পরিমাণ নার্ভ সিস্টেম যে যায়, হেডের যে নার্ভাস সিস্টেমটা আছে এটা আমাদের টেইল পর্যন্ত বিদ্যমান থাকে। এই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে স্পাইনাল কোড। অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কোডে যে নার্ভস গুলো থাকে সেই নার্ভগুলোকে আমরা কি বলি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কেন বলা হচ্ছে? ব্রেইন এবং স্পাইনাল কোড থেকে যেই নার্ভ সেল গুলো বের হয়ে যাচ্ছে, বের হয়ে বডিতে সাপ্লাই হচ্ছে, সেই বডি সাপ্লাই গুলোকে আমরা কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতেছি। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে যদি আমরা দুই ভাগে ডিভাইড করি, এটা হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে সোমাটিক। একটা হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে সোমাটিক। অটোনমিকটা হতে একটা হচ্ছে অটোনমাস। অটোনমাস শব্দটা তখনই আসবে যখন আমরা বলি অটোনমাস হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, এখানে আমাদের কোনো অ্যাক্টিভিটিস এর নাই, অ্যাক্টিভিটিস এর বাইরে যে মাসুলগুলো আমাদের কাজ করে সেগুলা কি হচ্ছে, সেটা কি বলি আমরা, হচ্ছে অটোমেটিক। আচ্ছা, এখানে সেন্সরি নার্ভাস সিস্টেম আছে, এফারেন্ট নার্ভাস সিস্টেম আছে। আর সোমাটিক নিয়ে প্রশ্ন বারবার হয়, সোমাটিক নার্ভাস সিস্টেম গুলো কোনগুলো? কোনগুলো? সোমাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ভলেন্টারি নার্ভাস সিস্টেম, যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। অর্থাৎ মেলুয়ান নার্ভাস সিস্টেম যেটাকে আমরা বলি, যদি আমরা বলি আমরা হাত নাড়াবো, আমরা হাত নাড়াইতে পারতেছি। আমরা যদি বলি পা নাড়াবো, আমরা পা নাড়াইতে পারতেছি। আমরা যদি বলি এই জিনিসটাকে আমরা ধরবো, আমরা এই জিনিসটা ধরতে পারছি। এটা কোন জিনিসের মাধ্যমে করতে পারতেছি? এটা আমরা সোমাটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে করতে পারতেছি। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেমের এফারেন্টটাকে যদি আমরা ডিভাইড করি, আমরা দুইটা পাবো, একটা সিম্পেথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক।
সিম্পেথিক নার্ভাস সিস্টেমটাকে প্রশ্ন যদি সিম্পেথিক নার্ভাস সিস্টেম নিয়ে কথা বলতে হয় তাহলে আমাকে বলতে হবে ফাইট এন্ড ফাইট সিচুয়েশন। অর্থাৎ আমি যখন দৌড়াবো, আমি যখন আমি যখন কোনো স্ট্রেস সিচুয়েশনে আসবো, আমি যখন কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি দেখবো, আমি যখন ভয় পাবো, যে নার্ভাস সিস্টেমটা কাজ করবে সেটা হচ্ছে সিম্পেথিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ ফাইট টু ফাইট স্টেজে থাকবে। আর প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম কাজ করবে কখন? যখন আমি রিল্যাক্সিং স্টেটে থাকবো, অর্থাৎ আমি যখন রেস্টিং স্টেটে থাকবো, আমি যখন ঘুমিয়ে থাকবো, আমি যখন কখনো একদম রিল্যাক্স সিচুয়েশনে থাকবো, তখন যে নার্ভাস সিস্টেম গুলো আমার কাজ করবে সেটা হচ্ছে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম গুলো কাজ করবে। আচ্ছা, নার্ভাস সিস্টেমের মেজর পার্ট গুলো মনে রাখতে হবে। প্রশ্নগুলো বারবার আসে যে নার্ভাস সিস্টেমে কি কি মেজর পার্ট। একটা হচ্ছে নিউরন, নার্ভস, ব্রেন এন্ড স্পাইনাল কোর্ড। এই জিনিসগুলো ভুলেও ভুল করা যাবে না। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ স্কাল বোন থেকে বা স্কাল বা হেড থেকে যে নার্ভাস সিস্টেম গুলো বের হয় সেটাকে আমরা 12 পেয়ার বলে থাকি। মানে স্পাইনাল কোর্ড থেকে যে নার্ভ গুলো বের হয় সেটাকে আমরা কি বলে থাকি? স্পাইনাল নার্ভ। ব্রেইন থেকে যে নার্ভাস সিস্টেম গুলো বের হয়, আবার বলি, ব্রেইন থেকে 12 পেয়ার বের হয়। ব্রেইন থেকে 12 পেয়ার, মাথায় রাখতে হবে ব্রেইন যেহেতু একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একদমই সেন্টার, এই জন্য এটাকে থেকে কম বের হয়, এই জন্য এটা থেকে কম বের হয় বলে এটা 12 পেয়ার। আর যেহেতু স্পাইনাল নার্ভ অনেক লম্বা, এই জন্য এর থেকে বেশি নার্ভ বের হয়, এই জন্য 31 পেয়ার নার্ভ বের হয়, এই জন্য 31 জোড়া নার্ভ বের হয়। আমরা পরীক্ষার ক্ষেত্রে বারবারই ভুল করি, যখন বলে ক্রেনিয়াল নার্ভ কয়টা, তখন আমরা ভুল করে ফেলি, 31 জোড়া দাগে ফেলি বা 31 জোড়া বারবার দাগে ফেলি। এই ভুলটা আপনারাও যেমন করেন আমিও তেমন করতে, ভুল করতে করতে শিখছি। যখন আমার কাছে মনে হয়েছে না এটা একটা টেকনিক বের করা উচিত, তখন আমার ক্ষেত্রে আমি নিজে থেকে বের করছি। যেহেতু ব্রেইন, সেহেতু ব্রেইন থেকে সবসময় কম, যেহেতু যেহেতু ভিআইপি মানুষ সবসময় কম বের হয় বাসা থেকে, এই জন্য এখান থেকে কম নার্ভাস সিস্টেম, কম নার্ভ বের হয়, এখানে বের হয় 12 পেয়ার। যেহেতু স্পাইনাল নার্ভ অনেক লম্বা, যেহেতু এটা পন্স মেডুলা থেকে শুরু করে স্টার্ট করে একেবারে আমাদের টেল পর্যন্ত বিদ্যমান থেকে, তো সেক্ষেত্রে এটা কি থাকে, এখানে বেশি যেহেতু লম্বা হচ্ছে এই জন্য 31 নার্ভাস সিস্টেম বের হয়, তাই 31 পেয়ার নার্ভ বের হয়। এটা ভুল করা যাবে না, হ্যাঁ, এটা ভুল করা যাবে না, এটাই কনফিউশন করবে আপনার পরীক্ষার হলে। হ্যাঁ, এটা হয়তো এখন মনে পড়বে, পরীক্ষার হলে মনে একটু ভুল হয়ে যেতে পারে, একটু মাথায় রাখবেন জিনিসগুলো। আচ্ছা, ক্যারিয়ার নার্ভস, এটা বলার কিছু নাই, এখানে আমারও বলার কিছু নাই, আপনাদেরও বলার কিছু নাই, এই জিনিসটা বারবার স্লাইড পরে মুখস্থ রাখতে হবে জিনিসটা। মুখস্থ রাখার ভিতরে আপনাকে কয়েকটা জিনিস আমি মাথায় রাখি, যে জিনিসটা সব থেকে বেশি আছে, বেশি বারবার আসে, সেটা হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ নিয়ে বারবার কাছে, অপটিক নার্ভের কাজ কি? ভিশন। ভিশন। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসছিল, অপটিক নার্ভ। এই প্রশ্ন থেকে ক্রেনিয়াল নার্ভ থেকে বারবারই প্রশ্ন হয়, অপটিক নার্ভের কাজ কি? অপটিক নার্ভের কাজ কি? অলফ্যাক্টরি নার্ভের কাজ কি? সেন্স করা। তারপর হচ্ছে ওকুলোমেটারি নার্ভের কাজ কি? ওকুলোমেটারি নার্ভের কাজ হচ্ছে আইবল মুভমেন্ট করা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনি অ্যানাটমিক্যাল বইতে যখন পড়বেন তখন জিনিসগুলো একটু মনে রাখবেন বারবার করে, এই জিনিসগুলো খুবই বারবার আসে। এটা আপস টু ইউ, এটা ডিপেন্ড করবে সব থেকে আপনার উপরে, কারণ এটার উপর যদি আমি লেকচার নিতে যাই প্রায় 2 থেকে 3 দিন, তারপরও শেষ হবে না, কারণ এটার অনেকগুলো পার্ট আছে। তো সব থেকে বড় জিনিস হচ্ছে যেহেতু আপনি এমসিকিউর জন্য পড়তেছেন, সেহেতু আপনার ক্ষেত্রে আপনি জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এখান থেকে জানার জন্য একটা সুন্দর সিমটম আছে, যেটা হচ্ছে যে যদি আমরা একটু দেখি যে এখান থেকে 1, 2 এবং 8, এটা হচ্ছে সেন্সরি নার্ভ হিসেবে কাজ করে, অর্থাৎ সেন্স নিবে বডি থেকে। আর 3, 4, 6 আর 11, 8, 11, 12 এই নার্ভ সিস্টেম গুলো কি কাজ করে? মোটর সিস্টেমে কাজ করে। এখন আমাকে প্রশ্ন হচ্ছে যে 1 নম্বরে কি নার্ভ আছে? অলফ্যাক্টরি নার্ভ আছে। তারপর হচ্ছে 2 নম্বরে কি আছে? অপটিক নার্ভ আছে। আর 8 নম্বরে কি নার্ভ আছে? আমরা যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ভেস্টিবুলার। এটার নাম কি হচ্ছে যে 1, 2 এবং 8, এটা কি কাজ? সেন্স সেন্স সেন্সরি কাজ করতে হয়, অর্থাৎ বডি থেকে সেন্স ক্রিয়েট করতেছে। এখানে আবার 3, 4, 6, 11, 12 অর্থাৎ 11, 12 যে নার্ভ গুলো আছে এগুলো কিসের কাজ করতেছে? এগুলো হচ্ছে মোটরের কাজ করতে, অর্থাৎ যেই পরিমাণ সেন্স পেয়েছি সেই সেন্স অনুযায়ী আমাকে কি করতেছে, এটার প্রতিক্রিয়া দেখা যায়, অর্থাৎ রিফ্লেক্ট করতেছে। অর্থাৎ রিফ্লেক্টে যে নার্ভ গুলো কাজ করতেছে সেটা কি হচ্ছে 3, 4, 6 and 11, 12। আর বাকি যে নার্ভ গুলো আছে 5, 7, 9, 10, এইগুলো সেন্সরি এবং মোটর দুইটারই কাজ করতে পারে, এরা একই সাথে সেন্সও করতে পারে, একই সাথে মোটর ফাংশনও করতে পারে। যেমন আমরা হাতের পাম্পের কথা বলি, পাম্প, পাম্প দিয়ে আমরা কি করতে পারি? পাম্প দিয়ে আমরা কি করি? হিটটাকে মাপতে পারি, সেন্স করতে পারি যে কতটুকু হিট আছে।
আবার কি করতে পারি, এটা দিয়ে আবার আমরা মোটর সেকশন করতে পারি। কি করতে পারি, ধরেন আমার হাতে একটা মশা বসছে, এই মশাটার কি করতে পারি, আমরা মারতে পারি। এটা দুইটা ফাংশন। আচ্ছা, স্পাইনাল নার্ভ গুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন স্পাইনাল নার্ভ গুলো কি কি। এটা কোনটার ক্ষেত্রে কতগুলো থাকে, সব থেকে বড় প্রশ্ন আসে এটা থেকে। সার্ভিক্যাল নার্ভ কয়টা, থোরাসিস নার্ভ কয়টা, লাম্বার নার্ভ কয়টা, সেক্রাল নার্ভ কয়টা। হ্যাঁ, এটা থেকে এই প্রশ্নগুলো বারবার আসে। তো এই প্রশ্নগুলো একটু বারবার একটু দেখে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এই প্রশ্নটা না, আমি আসলে এটা পড়াবো। নিউরনে কি কি থাকে এটা আপনার পড়ে নেবেন, একটা নার্ভাস সিস্টেমে কি থাকে, সেল বডি থাকে, ডেনড্রাইটস থাকে, এক্সনের কাজ কি। আমি মেইন জিনিসটাতে চলে যাই, যেহেতু সময় খুবই কম, আমার টাইম লিমিট আবার পুরো আসতেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা ডেনড্রাইট কি দেখতে পাচ্ছি, এই যে হাতের মতো যে অংশটাকে দেখতে পাচ্ছি, এটা কি আমাদের ডেনড্রাইট। আচ্ছা, হাতের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ডেনড্রাইট। এগুলোর নাম কি হচ্ছে এক্সন। হ্যাঁ, সরি, এগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট, এগুলোর নাম হচ্ছে কি এক্সন। হ্যাঁ, একজন টার্মিনাল এক্সন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বডিতে ধরেন কোথাও একটা মশা কামড়িয়েছে, যত বারবার উদাহরণ দেই, এই একটা মশাতে উদাহরণ সব থেকে বেস্ট আসে। ধরেন আপনার বডিতে একটা মশা কামড়াচ্ছে, এই মুহূর্তে একটা মশা কামড়াচ্ছে, বা এই মুহূর্তে আপনি একটা জায়গায় আঘাত পেয়েছেন, ওইখানে সেলে থাকা যে নার্ভ সেলে থাকা কি ডেনড্রাইট কি করবে, এই সেন্সটাকে রিসিভ করবে। এই সেন্সটা রিসিভ করে কি করবে, এই সেন্সটা রিসিভ করে কি করবে, প্রথমে কি করবে, এই সেন্সটা এখান থেকে রিসিভ করে না নিউরন সেল বডিতে পাঠাবে। সেল বডি থাকা নিউক্লিয়াস সেটিকে প্রসেস করে কি করবে, একজনে পাঠাবে। একজনের থেকে পাঠায় কোথায় চলে যাবে, আরেকটা নিউরনের ডেনড্রাইটে চলে যাবে। আরেকটা নিউরনের কথা চলে যাবে ডেনড্রাইট, এটা রিসিভ করতে করতে কোথায় চলে যাবে, একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেইনে চলে যাবে। অর্থাৎ কোথায় চলে যাবে, এটা ব্রেনে যাই কি হবে, এই সেন্সটা কি হবে, এটা প্রসেস হবে। কি হচ্ছে, মশা কামড়াচ্ছে, ব্রেন কি করবে, এটা প্রতিক্রিয়া করবে। প্রতিক্রিয়া অর্থাৎ এটা রেজাল্ট ক্রিয়েট করবে। অর্থাৎ আপনি মশা কামড়াচ্ছেন, এটা কি করবে, এটাকে মশাটাকে মারতে হবে, এটা ব্রেন আপনার রিফ্লেক্ট করবে, অর্থাৎ মশা তাড়ানোর জন্য ব্রেন আপনাকে প্রতিক্রিয়া দেখাবে। এই যে রিফ্লেক্টে কি হবে, এই যে মেসেজটা হবে, এই মেসেজটা কি করবে, আবার ব্রেন থেকে কি হবে, ডেনড্রাইট এটাকে কি করবে, ডেনড্রাইট কি করবে, এটাকে রিসিভ করবে একজন করে আপনার মোটর সেন্সরিতে নিয়ে যাবে। মোটর সেন্সর কি করবে, ওই জায়গাটাতে আপনার মশা বা তাড়ানোর জন্য আপনাকে কি করবে, কমান্ড করবে। এর মাঝখানে আপনি এই মশা তাড়ানোর জন্য ক্যাপাবল হবেন। অর্থাৎ ড্রেনডেড কি করবে, আপনার সেন্সটাকে রিসিভ করবে। রিসিভ করার পর এ কি করবে, সেল বডিতে এটা প্রসেস হবে। প্রসেস করার পর এই মেসেজটা ক্যারি কি করবে, একজন করবে। এই একটা নিউরন সেল আরেকটা নিউরন সেল এর মাঝখানে যেই যে কানেকশনটা, এই কানেকশনের মাঝখানে একজন যে দুইটা সেলের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপের মাঝখানে যে কাজটা করে সেটা হচ্ছে সিনাপস কাজ করে। দুই সেলের মাঝখানে কি থাকে, একটা গ্যাপ থাকে। গ্যাপের মাঝখানে যেই মেসেজটা ক্যারি করে, এই ক্যারি কি করে, সিনাপস ক্যারি করে। অর্থাৎ একটা সেল কি করতেছে, একটা নিউরন কি হচ্ছে, ডেনড্রাইট কি করছে, আপনার সেন্সটাকে রিসিভ করতেছে। তারপর কি হচ্ছে, সেল বডি এটাকে কি করতেছে, প্রসেস করার পর কি করতেছে, এটা একজন দিয়ে আপনার কি করছে, আরেকটা নিউরনে চলে যাচ্ছে। এইভাবে আমাদের প্রসেস গুলো কি হয়, আমাদের নার্ভাস সিস্টেম গুলো কি ফাংশন করে। বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো অনেক লং হয়ে গেছে, আসলে কনসেন্ট্রেশন ধরে রাখাও খুব কঠিন। আচ্ছা, আচ্ছা, সেন্সরি নিউরন সেন্স করবে, ইন্টারপ্রিটেশন কি করবে, সেন্স অর্থাৎ ডেনড্রাইট এবং এক্সনের মধ্যে রিলে করবে, অর্থাৎ এটার মধ্যে সংযোগ ক্রিয়েট করবে। হ্যাঁ, ইন্টার নিউরন, মোটর নিউরন কি করবে, সেন্স অনুযায়ী এটাকে মোটর ফাংশনিং করবে। আচ্ছা, আহ একটু এই জিনিসগুলো একটু পড়ে রাখিয়েন। হুম, যে রিসেপশন কি, ট্রান্সমিশন কি, ডাটা ইন্টারপ্রিটেশন কি, ট্রান্সমিশন কি, এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি, যে প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে করতেছে। সেন্স নিয়ে যাচ্ছে একবার, সেন্স থেকে স্পাইনাল কল থেকে ব্রেন থেকে মেসেজটা ক্যারি হচ্ছে, ডাটা প্রসেসিং হচ্ছে, ডাটা প্রসেসিং হওয়ার পরে এটা আবার ডেনড্রাইট হয়ে এক্সন হয়ে আমাদের মোটর নার্ভসে পাঠাচ্ছে। মোটর মোটর নার্ভে পাঠানোর পরে মোটর যে কমান্ড করবে, আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট
যে আপনার অর্গান গুলো আছে অর্গানকে আপনার বা পেরিফেরাল যে সিস্টেমটা আছে সিস্টেমকে কমান্ড করবে, কমান্ড করে তখন আপনি এটার প্রতিক্রিয়া দেখাইতে পারবেন। এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ফাংশন। এটা আপনারা একটু ভালো করে পড়ে নিন। আচ্ছা, ব্রেন। ব্রেনের পার্ট হচ্ছে কয়টা? ব্রেনের পার্ট যদি আমরা বলি, মেইন পার্ট হচ্ছে সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেন স্টেম। ব্রেনের সব থেকে বড় পার্ট কি? সেরিব্রাম। এটাই মাথায় রাখবেন, এটাই বারবার প্রশ্ন আসে যে ব্রেনের সব থেকে বড় অংশের নাম কি? সেরিব্রাম। আর ব্রেন স্টেমে কি কি থাকে? মিড ব্রেন থাকে, পোন্স থাকে, মিডল অবলাঙ্কাটা থাকে। হ্যাঁ, আচ্ছা। যদিও আমি নার্ভাস সিস্টেম খুব আরো ডিটেলসে পড়াইতে পারতাম, কিন্তু আমার হাতে আসলে সময় খুবই কম। আমাদের টাইম লিমিট শেষ। যদি কোনোদিন সুযোগ পাই আপনাদেরকে নার্ভাস সিস্টেম আমি আবার পড়াবো। এতটুকু বোঝানোর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলতে পারেন। এটা নিয়ে এখন আপাতত কোনো প্রশ্ন নাই তেমন, কিন্তু আমার মনে হচ্ছে যে পরবর্তীতে যদি, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যানাটমিক্যালি, সেই জন্য পরবর্তীতে যদি সময় পান একটু ইন ডিটেলস পড়ালে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মতো বোঝালে ভালো হতো আর কি। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু আরেকটা ক্লাসের জন্য রিকোয়েস্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের টপিকটা, আমিও এটার জিনিস একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে একটা বড় টপিকের সাথে নার্ভাস সিস্টেম রাখা আমি টোটালি বিরোধিতা করছিলাম, এগেনস্টে গেছিলাম। কিন্তু কিছু করার নাই, তাদের হাতে সময় কম। যেহেতু আমাদেরকে বারবার বলা হয় এটি প্রিমিয়ারি ব্যাচ, এত ডিটেলসে না যাওয়ার জন্য। তারপরেও বলি, যতটুকু দেওয়ার চেষ্টা করা ততটুকু করতে পেরেছি আর কি। যতটুকু দেওয়ার মনে হয়েছে প্রয়োজন ততটুকু দিতে পারছি আর কি। এর জন্য একটু ক্লাস রিভিউ করার জন্য আপনাদের কি বলতে হবে যে নার্ভাস সিস্টেমের ক্লাসটা আরেকবার রিভিউ করার জন্য, কারণ হাতে সময় কম। যদি আপনি যদি আপনি মানে সুযোগ পান আর কি, তাহলে আমরা হ্যাঁ, বলতে পারি। সুযোগ আর পাইলে কারণ অবশ্যই করাবো, তার টেনশন নেই। মধ্যে তারপরে একটা বিষয় হচ্ছে কি, আমাদের তো গ্যাপ থাকে, হুম, একদিন বা এরকম গ্যাপ থাকে। তো সেই গ্যাপের মধ্যেও একদিন এই ক্লাসটা যদি আপনি নিতে পারেন তাহলে তো সলভ ইনশাল্লাহ হয়ে যায় আর ইনশাল্লাহ কি। নিব, চেষ্টা করবো আমি। হ্যাঁ, চেষ্টা করবো, তবে আপনারা একটু জি, পড়ে রাখবেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু পড়ে রাখবেন, পড়ে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, প্রকাশনী ভেবেছে জি, আমার জি, ক্লাস ইনশাল্লাহ। শেষ, আর আমাকে মেসেজ করে দেওয়ার জন্য আপনাদের। আহ, আচ্ছা, তাহলে আপনি এই নার্ভাস সিস্টেমের যে পিডিএফ ফাইলটা আছে এটা আজকে দিয়ে দিলে আমরা তাহলে ওটা দেখে একটু প্রিপেয়ার হতে আচ্ছা, পারবো আর কি। সমস্যা নেই, আমি আজকে দিয়ে দেবো আপনাদেরকে। এরা কিছু করার নেই। তো ওভারঅল আপনারা ক্লাস তো করতেছেন, মোটামুটি টেকনিক্যাল রিলেটেডও ক্লাস হচ্ছে জি, সবার। ইনশাল্লাহ সবগুলো করা হচ্ছে। হ্যাঁ, হুম হুম। তো মাঝে মধ্যে একটু তো প্রবলেম হয় যে ইংলিশ ক্লাসগুলো মানে হুট করে অন্য এক টাইমে দেওয়ার কারণে অনেক সময় জানতে পারি না। হুম, আমাদেরও মানে অনেক আমাদের সময় কিছু হয়তো বা বাইন্ডিং থাকে যে হোয়াটসঅ্যাপে টাইম। মেসেজ দেয়। জি, ঠিক আছে, আশা করি আর কার্ডিওভাস্কুলার নিয়ে হচ্ছে কারো একটা কোনো প্রবলেম থাকবে না, নার্ভাস টপিকের সিস্টেম বাইরে নিয়ে প্রশ্ন কোশ্চেন ছিল। থাকতে পারে। জি, কিছু বলবেন? স্যার হচ্ছে আমাদেরকে যদি একটু গাইড দিতেন যে কিভাবে আসলে পড়া উচিত বিপিএসসির জন্য, মানে এটা আহ টপিকের বাইরে হয়ে যায় তাও কোয়েশ্চেনটা করা। প্রথমত মনে রাখেন, আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াইছি, এটা শেষ করছেন, মোটামুটি তরতাজা আছেন, এটা এখনই আবার পড়বেন। যেহেতু প্রিলিমিনারি ব্যাচ, যেহেতু আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, সেহেতু আমার মনে হয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন, তত আপনার জন্য বেটার। আর এমসিকিউ মুখস্থ করার চেষ্টা করবেন না। আমি বারবার বলছি, এমসি মুখস্থ করে লাভ নাই। পিএসসি তে চেয়ারে বসলে যতই মুখস্থ করেন, যত হাতের টাইমে হন, যতই আপনি থ্রোলি মুখস্থ করবেন, আপনি ভুল করবেনই। বারবার বলবো, টপিক গুলো বুঝে পড়বেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন, এমসিকিউ মুখস্থ করবেন না। এটা আপনার কোটি টাকার অ্যাডভাইস। এমসিকিউ প্র্যাকটিস করবেন, এমসিকিউ মুখস্থ করবেন না। আপনি বাজারের যে কোনো বই নিতে পারেন, বাজারের প্রত্যেকটা বইই ভালো। আমাদের মধুধর প্রকাশনের বই তো আর এক্সট্রা ভালো, যেহেতু এখানে ক্লাস নিচ্ছে, এটা তো আবার দুর্নাম করা যাবে না। এই বই আরো অনেক ভালো, কিন্তু এই বইগুলোকে কি হিসাবে নেবেন? প্র্যাকটিস হিসাবে নেবেন, কখনো মেইন বুকস হিসাবে নেবেন না। আমি এটা পড়ে আমি পরীক্ষা দিতে যাব, তাইলে যদি এটা করে নিতে যান তাহলে আপনার জন্য গোল্লায় যাওয়া 100% কনফার্ম। কারণ পিএসসি আপনাকে ট্রিকি কোশ্চেন দিবেই, আর ট্রিকি কোশ্চেন আপনি ভুল করবেন। আর প্রিভিয়াস কোশ্চেন ঠোঁটস্থ রাখবেন। প্রিভিয়াস কোশ্চেন থেকে ন্যূনতম 30 to 35% প্রশ্ন বারবারই রিপিট হয়, আমাদের প্রশ্নে রিপিট হয়।
রিপিট না হলেও ওই সিনারি মেইন করেই রিপিট হয়। আপনারা প্রশ্নগুলো নিয়ে বসবেন, অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন। প্রশ্ন অ্যানালাইজ রিসার্চ করলে আপনারা মনে করবেন যে আপনি আপনার গাইডলাইন আপনি নিজে খুঁজে পাবেন। আপনি আপনার বিগত সালের প্রশ্নগুলো নিয়ে বসবেন, 3-4টা বই নিয়ে বসবেন, 3-4টা প্রশ্ন নিয়ে বসবেন, বা 10-12টা সালের প্রশ্ন নিয়ে বসবেন। আপনি নিজে অ্যানালাইজ করবেন, প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়বেন, দরকার পড়লে পুরো 1 সপ্তাহ সময় দেন, অ্যানালাইজ করেন। আপনি গাইডলাইন, আমি না আপনার গাইডলাইন বলবেন, আমি আমার নিজের গাইডলাইন আমি নিজে দিতে পারবো, আপনার থেকে ভালো দিতে পারবো। যদি আপনার মনে হয় এই প্রশ্নটা আপনি আমাকে বলবেন না, সেদিন আপনি আমাকে বলেন। কখনো অন্যের কাছে গাইডলাইন চাইতে আসবেন না, নিজের গাইডলাইন নিজে করবেন। যদি আপনি নিজের গাইডলাইন নিজে করা যেদিন শিখে যাবেন, নো ওয়ান ক্যান স্টপ ইউ। আপনি এটা মাথায় রাখবেন। বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। তো ঠিক আছে, একটু রাখি আজকে, কারেন্ট নাই, অলরেডি ব্যাটারি ডাউন হয়ে গেছে। আম, পরবর্তী কখনো আপনাদের সাথে ডিটেলসে কথা হবে, ঠিক আছে?